আসসালামু আলাইকুম প্রিয় এক্সিসবাসী, আশা করি সবাই সুস্থ আছি, ভালো আছি। সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা বাংলাদেশের সর্ববৃহৎ অনলাইন মেডিকেল ক্লাসরুম এক্সিস মেডিকেল স্কুলের পক্ষ থেকে, এবং আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরো একটি সেশনে। ইতিমধ্যে আপনারা সকলেই জানেন যে আমরা এক্সিস মেডিকেল স্কুলের জার্নি টুয়ার্ড এক্সিলেন্সের ধারাবাহিকতায় এখন পর্যন্ত 2000-এরও বেশি ভিডিও করেছি, একাডেমিক, ক্যারিয়ার, ক্লিনিক্যাল সহ আর অনেক কিছু নিয়ে। তারই একটি স্পেশাল ধরনের সেশন আমরা অ্যারেঞ্জমেন্ট করে থাকি এই ধারাবাহিকতায়, যে ক্যারিয়ার রিলেটেড কিছু সেশন, যেগুলোর মধ্যে বিভিন্ন টাইপের পোস্ট গ্রাজুয়েশনের পাশাপাশিও হচ্ছে ক্যারিয়ার অপরচুনিটিস আর জাতীয় টপিকগুলো নিয়ে আমরা আলোচনা করে থাকি। এবং আজকে নিয়ে আসলাম যে টপিকটা নিয়ে আলোচনা করার জন্য, যে ক্যারিয়ার অপরচুনিটিস ইন মেডিসিন ইন ইউকে। পুরো সেশনটি জুড়ে আমি হোস্ট হিসেবে থাকছি জান্নাতুল ফেরদৌস কল্পনা, শাহাবুদ্দিন মেডিকেল কলেজ ফাইনাল ইয়ার। এবং আমাদের সাথে আজকে যুক্ত হয়েছে খুবই গুণী একজন মানুষ, ডক্টর উমিদ খান ভাইয়া। ভাইয়া হচ্ছেন এমবিবিএস ডিএমসি থেকে এবং এমআরসিপি ইউকে থেকে করেছেন, এবং এরও পাশাপাশি ভাইয়া হচ্ছেন এডুকেশন পোর্টফোলিও ট্রেনিং রেজিস্ট্রার হিসেবে অ্যাকুইড মেডিসিনের আছেন, এবং অ্যাসোসিয়েট কলেজ টিউটর ফর রয়্যাল কলেজ অফ ফিজিশিয়ান ইউকেতে এবং চেস্টারফিল্ড রয়্যাল হসপিটাল এনএচএস ট্রাস্টে আছেন, মিল্ড এডুকেশন ইংল্যান্ড ইস্ট মিডল্যান্ডে। এবং ভাইয়ের সাথে পরিচয় করিয়ে দেওয়ার, সরাসরি ভাইয়ের কাছে যাওয়ার আগে আপনাদের সকলের জন্য আরো কিছু ইনফরমেশন বলে রাখি। আপনারা যে কেউ চাইলে কিন্তু যে কোনো ধরনের কোশ্চেন করতে পারেন ক্যারিয়ারের, মেডিসিন ফিল্ডে ক্যারিয়ার রিলেটেড ইউকেতে যে কোনো টপিক এই সম্পর্কে কমেন্ট করার মাধ্যমে আমি আপনাদের হয়ে অবশ্যই ভাইয়ের কাছে কোশ্চেনটি পৌঁছে দেব। এবং যে কেউ চাইলে কিন্তু আবার জুমেও জয়েন করতে পারেন, আমরা জুম লিঙ্কটি উন্মুক্ত করে রেখেছি। এবং আজকে যদি কেউ এই সেশনটি মিস করে থাকে, এই জন্য কিন্তু আমরা ইউটিউবে সংরক্ষিত ভাবে রাখছি ভিডিওটি, আপনারা পরবর্তীতে যেন যে কেউ উপকৃত হতে পারেন ইনফরমেশন গুলো পাওয়ার মাধ্যমে। চলুন আজকে ভাইয়ার কাছে সরাসরি চলে যাওয়া যায়। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ আমাকে আজকে আপনাদের প্রোগ্রামে ইনভাইট করার জন্য। জি ভাইয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার ব্যস্ততম সময় থেকে আমাদেরকে কিছু সময় দেওয়ার জন্য। আমরা জুনিয়ররা যেন কোনো কিছু শিখতে পারি আপনার থেকে, যা কোনো কিছু জানতে পারি, বা একটা বেসিক গাইডলাইনের জন্য আপনি যে আমাদের সাথে যুক্ত হয়েছেন, সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া। জি অবশ্যই ভাইয়া, আজকে আমরা আলোচ্য যে টপিক রয়েছে তার মধ্যে তো যাব, তার আগে আপনার সাথে যদি আমরা একটু পরিচিত হয়ে নিই, যে আপনার অ্যাকচুয়ালি এমবিবিএস থেকে এখন পর্যন্ত জার্নিটা কেমন ছিল, বা আপনার এক্সপিরিয়েন্সটা কেমন ছিল, আপনি যদি একটু শেয়ার করতেন যে আপনি বাংলাদেশ থেকে ইউকেতে কিভাবে গেলেন, বা হচ্ছে কিভাবে ডিসাইড করলেন যে আপনি ইউকেতে চলে যাচ্ছেন বা চলে যাবেন, ওখানে ক্যারিয়ার করবেন। ধন্যবাদ ভাইয়া। আচ্ছা, তো আমি এমবিবিএস করেছি ঢাকা মেডিকেল কলেজ থেকে। আমি K65 ব্যাচ থেকে। আমি পাশ করি 2013 সালে, আর আমার ইন্টার্নশিপ শেষ হয় 2014 সালের শেষের দিকে। পাশ করার পর কিছুদিন আমি একটু সার্জারির প্রতি আমার ঝোঁক ছিল, সেজন্য আমি একটু সার্জিক্যাল লাইনে একটু ক্যারিয়ার নিয়ে চিন্তা করছিলাম কিছুদিন, ওটা নিয়ে একটু ব্যস্ত ছিলাম। কিন্তু পরে আমার কাছে মনে হলো আমার জন্য মেডিসিনই বেশি সুইটেবল, সেজন্য আমি সার্জারি থেকে সুইচ করে ক্যারিয়ারটা মেডিসিনে নিয়ে আসি। তারপর আমি কিছু বাংলা স্পেশালাইজ হসপিটালে কাজ করি 1 বছর ইমার্জেন্সি মেডিকেল অফিসার হিসেবে। তারপর ঢাকা মেডিকেল কলেজে ট্রেনিং করি প্রায় 1 বছর। এই সময়ের মধ্যে আমার কাছে মনে হতে থাকে যে এমআরসিপি ডিগ্রিটা করে ইউকেতে ক্যারিয়ার করাটা খুব একটা আমার জন্য একটা ভালো সুযোগ হবে, আর ভালো অপরচুনিটি আসে ইউকেতে। সেজন্য আমি পার্ট 1 এবং পার্ট 2 করে ফেলি। এই সময় ইতিমধ্যে আমি কিছু চাকরি খুঁজতে থাকি ইউকেতে, কিছু আসার অপরচুনিটি খুঁজতে থাকি, আর এর মধ্যে আমি আমার আইএলটিএসটাও করে ফেলি, যেটা হচ্ছে গিয়ে ইউকেতে আসার আগে খুব প্রয়োজনীয়। ইনফ্যাক্ট বলতে গেলে লাগবেই সেটা, আইএলটিএস বা ওইটি। আইএলটিএস হয়ে যাওয়ার পরে আর এমআরসি পার্ট 1 পার্ট 2 হয়ে যাওয়ার পরে আমি একটা ইন্টারভিউ দেই এখানে একটা হসপিটালের জন্য, আর আলহামদুলিল্লাহ সেই ইন্টারভিউতে সিলেক্টেড হয়ে যাই। আর তারপরে আমি এখানে চলে আসি 2017 সালের নভেম্বরে। সিনিয়র হাউস অফিসার হিসেবে আমি আর ফার্স্ট হসপিটাল, যেটা রয়্যাল উলভারহ্যাম্পটন এনএইচএস ট্রাস্ট, ওখানে 2 বছর কাজ করি রোটেশনাল বেসিসে মেডিসিনের বিভিন্ন বিভাগে। আইটিইউতেও কাজ করি আর ইমার্জেন্সি মেডিসিনেও কাজ করি। আর আমার পেসেসটা কমপ্লিট করে ফেলি, যেটা হচ্ছে গিয়ে এমআরসিপি ডিগ্রির জন্য 3rd পার্ট। আর সব কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি 2019 সালে রেজিস্ট্রার হিসেবে যোগ দিই আমার সেকেন্ড হসপিটালে, ওরচেস্টারশায়ার অ্যাকুইট হসপিটাল এনএইচএস ট্রাস্ট। সেখানে আমি ইন্টারভিউ দেই রয়্যাল কলেজ অফ ফিজিশিয়ান্স অ্যাসোসিয়েট কলেজ টিউটর হিসেবে যোগদান করার জন্য, আর আলহামদুলিল্লাহ সিলেক্টেড হই। তারপর ওখানে 1 বছর ছিলাম আমি। তারপর 2020 সালের ফেব্রুয়ারিতে আমি ট্রেনিং এ ঢুকে যাই, আবার আমার নতুন হসপিটালে জয়েন করি এডুকেশন পোর্টফোলিও ট্রেনিং হিসেবে।
আর এখানেও আমি আবার একটা ইন্টারভিউ দিই রয়্যাল কলেজ অফ ফিজিশিয়ান্স এর অ্যাসোসিয়েট কলেজ টিউটর হিসেবে কাজ করার জন্য, আবার ওই হসপিটালের পক্ষ থেকে, এবং আবার সিলেক্টেড হই। এটাই তো জার্নি আমার এভাবে। অনেক লম্বা জার্নি ছিল, যদি আপনি খুবই লাইক খুবই কম সময়ে অতিবাহিত করেছেন জার্নিটি। আপনার হচ্ছে খুবই মেধাবী ছিলেন বলতেই হয় ডিএমসি থেকে আপনার ওই জার্নিটি, এর জন্য হয়তো অতটুকু আপনার থেকে লেন্দি মনে হচ্ছে না, বাট আসলে কিন্তু ব্যাপারটা ছিল আপনি অনেক কিছু অর্জন হয়ে গেছে, বা অনেক কিছু অলরেডি আপনি এক্সপিরিয়েন্স লেভেলটা অনেক বেড়ে গিয়েছে এই পর্যন্ত, যতগুলো আপনি জায়গায় ছিলেন বা ওই পর্যন্ত যাওয়া পর্যন্ত। ভাই আমরা হচ্ছে যে জুনিয়র লেভেলে যারা আছি তারা হচ্ছে ক্যারিয়ার রিলেটেড জিনিসগুলো নিয়ে খুবই হচ্ছে দ্বিধার মধ্যে থাকি, যে কোনটা কখন কি করব। আপনার ক্ষেত্রেও কিছুটা এরকম ছিল যে আপনি প্রথমে সার্জারিতে ক্যারিয়ার চিন্তা করে দেন হচ্ছে এখন মেডিসিনের দিকে গেলেন। আর আমাদের ক্ষেত্রে অনেকেরই এই টাইপের দ্বিধা থাকে যে অ্যাকচুয়ালি মেজর যে সাবজেক্ট দুটো সার্জারি মেডিসিন, কোনটা সিলেক্ট করব বা কোন দিকে যাব ডিসাইড করতে করতেই হয়ে যায়। প্রথমত যদি ভাইয়া আমাদেরকে কিছু, যেহেতু আপনি দুই সেক্টর সম্বন্ধেই মানে কিছু কাজ করেছেন বা আপনার এক্সপিরিয়েন্স আছে, সেক্ষেত্রে আমাদেরকে যদি আইডিয়া দিতেন যে মানে আসলে সার্জারি মেডিসিনের যে দ্বিধাটা থাকে আমরা কিভাবে মানে কোন পয়েন্টগুলো আউট করে আমরা ডিসিশন নেব যে আমাদের এখানে যাওয়া উচিত বা আমাদের জন্য এই সেক্টরটা বেস্ট, এই জিনিসটা যদি একটু বলতেন ভাইয়া। হ্যাঁ, আসলে ঢাকা মেডিকেল কলেজে আমি যখন ইন্টার্নশিপ করেছি বা বাংলাদেশে যেভাবে ইন্টার্নশিপটা হয়, আসলে সবসময় বোঝা সম্ভব হয় না যে একটা স্পেসিফিক সাবজেক্টের ক্যারিয়ারটা কিরকম হবে, কারণ আমরা সব কয়টা ব্রাঞ্চে আসলে প্লেসমেন্ট থাকে না আমরা যখন ইন্টার্নশিপ করি তখন। আমার কথা শোনা যাচ্ছে তো না? জি ভাইয়া। তো আমরা কেউ যদি প্লাস্টিক সার্জারিতে কাজ করতে চায় বা নিউরো সার্জারিতে কাজ করতে চায় অথবা গ্যাস্ট্রোএন্টারোলজিতে কাজ করতে চায়, ইন্টার্নশিপের সময় আসলে খুব বেশি প্লেসমেন্ট থাকে না, হয়তো ম্যাক্সিমাম 7 দিনে থাকে অথবা সেটাও থাকে না। তো আসলে বুঝে ওঠাটা সবসময় হয়ে যায় না। তো আমার মনে হয় যে সবচেয়ে ভালো ভালো গাইড হচ্ছে গিয়ে যে ওই সাবজেক্টে যারা ক্যারিয়ার করছে তাদের সাথে কথা বলা, তাদের সাথে পার্সোনালি কথা বলা, তাদের লাইফস্টাইল কেমন, তারা তাদের কাজ এনজয় করে কিনা, তারা তাদের কাজে কোন পার্টটা এনজয় করে কোন পার্টটা এনজয় করে না, এগুলো জিনিসপত্র যখন আমরা কথা বলতে পারবো, যে আমাদের যারা সিনিয়র যারা এই ব্রাঞ্চে আছে তাদের সাথে কথা বললে মনে হয় একটা ভালো বেটার গাইডেন্স পাওয়া যায় নিজে 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 ঠিক করার চেয়ে। জি ভাইয়া, অসংখ্য ধন্যবাদ আপনার এত সুন্দর অ্যাডভাইসের জন্য। ভাইয়া এক্ষেত্রে আমরা যেহেতু ইউকেটা আজকে টার্গেট রেখেছি, বা ইউকেতে হচ্ছে আমাদের মেডিসিন ফিল্ডে হচ্ছে কি কি সেক্টর আমাদের জন্য অ্যাভেলেবল রয়েছে, অপরচুনিটিস বা অপশনগুলো, ওই ক্ষেত্রে ভাইয়া আপনি নিজে যেহেতু এমআরসিপি থ্রো গিয়েছেন, আমরা নর্মালি তো জানি যে এমআরসিপি অর প্ল্যাব, এই ক্ষেত্রে মানে আপনার ধারণা কতটুকু যে আসলে মানে আমরা যদি টার্গেট করি ইউকে এর জন্য, তাহলে এমআরসিপি চুজ করে আমাদের ওইদিকে প্রসিড করা উচিত নাকি প্ল্যাবে থ্রো যাওয়া উচিত, এ সম্বন্ধে যদি একটু বলতেন ভাইয়া। হ্যাঁ, আসলে আপনি কোন রাস্তাটা চুজ করবেন এটা পুরোটাই আপনার পার্সোনাল সার্কামস্ট্যান্সেস উপর ডিপেন্ড করে। দুই রাস্তাতেই আপনি আসতে পারেন। একজন ফ্রেশ গ্র্যাজুয়েট যে অথবা যে 5th ইয়ারে আছে বা একজন ফ্রেশ গ্র্যাজুয়েট ইন্টার্নশিপ করছে, এদের জন্য আসলে প্ল্যাব দিয়ে আসাটা বেশি বেশি ভালো আমার মনে হয়, কারণ প্ল্যাব দিয়ে খুব জলদি চলে আসা যায় 1 বছর থেকে 1.5 বছরের মধ্যে। আর এখানে এসে যে ক্যারিয়ার চুজ করার যে যে অপশনটা, সেটা আসলে বাংলাদেশে থেকে একরকম, ইউকেতে থেকে আর একরকম। তো যদি কারো চিন্তা ভাবনা ওপেন এন্ডেড হয় যে আমি এখন জানি না আমি কিসে ক্যারিয়ার করব, আর যেটা হওয়াটাই স্বাভাবিক একদম ফ্রেশ গ্র্যাজুয়েটের জন্য, তো সেক্ষেত্রে আসলে প্ল্যাব দিয়ে আসাটাই আমার মনে হয় বেটার। আবার কোনো কোনো ক্ষেত্রে যদি যদি কারো ফ্যামিলি সেটব্যাকস থাকে, ফ্যামিলি বাইন্ডিংস থাকে, অথবা দেশে দেশে একটা ডিগ্রি করার ইচ্ছা থাকে, সেক্ষেত্রে দেশে অনেকদিন ধরে কাজ করছে, এরকম কেউ যদি মনে করে যে ভবিষ্যতে আমি হয়তো ইউকেতে একটা কাজ করব কিছুদিনের জন্য, সেই ক্ষেত্রে এমআরসিপি দিয়ে আসার একটা সুযোগ আছে। কিন্তু ফ্রেশ গ্র্যাজুয়েটদের ক্ষেত্রে আমি বলবো যে প্ল্যাবটা যেটা যেটা অফকোর্স বলা দরকার যে খুব জলদি ইউকেএমএলই নামে একটা এক্সামে কনভার্ট হয়ে যাচ্ছে 1-2 বছরের মধ্যে, ওটা দিয়ে আসাটাই মনে হয় বেস্ট অপশন। জি, অসংখ্য ধন্যবাদ ভাইয়া। ভাইয়া এই ক্ষেত্রে হচ্ছে এমআরসিপি দিয়ে তারপর হচ্ছে স্টেপ গুলা যদি একটু বলতেন, যে আমি মনে করেন এমআরসিপি জন্য ট্রাই করলাম, বা হচ্ছে আমার এমআরসিপি ফার্স্ট পার্টটা ক্লিয়ার হলো, এর পরবর্তী স্টেপ গুলা বা হচ্ছে যে আমরা কি করব বা কিভাবে করা উচিত, এই জিনিসগুলো সম্বন্ধে যদি একটু গাইডলাইন দিতেন, যে এর পরবর্তী স্টেপ গুলো। ধন্যবাদ ভাইয়া। এমআরসিপির তো আমরা জানি একটা ডিগ্রি, এটা মেডিসিন স্পেশালিস্টদের জন্য, যেখানে প্ল্যাব হচ্ছে গিয়ে একটা লাইসেন্সিং এক্সাম। তো প্ল্যাব পাশ করলে একটা লাইসেন্স পাওয়া যায় ইউকেতে, কিন্তু এমআরসিপি ইজ ইন এ ডিগ্রি বাই ইটসেলফ। তো এমআরসিপি পরীক্ষার হচ্ছে কি 3টা ধাপ, যেটা আপনি প্রথমে বললেন যে ফার্স্ট পার্ট, যেটা একটা রিটেন এক্সাম। ফার্স্ট পার্ট পাশ করার পর আপনার বাকি 2টা পার্ট দেওয়া লাগে। বাকি 2টা পার্টের একটা হচ্ছে গিয়ে পার্ট 2 রিটেন, আর একটা হচ্ছে গিয়ে পার্ট 2 পেসেস।
যে কোনো একটা আপনি আগে পরে দিতে পারেন, এমন কোনো বাধ্যবাধকতা নেই যে যে কোনো একটা আগে দিতে হবে একটা পরে দিতে হবে, এরকম কোনো কিছু নেই। পার্ট 2 রিটেন যেটা, সেটা পার্ট 1 রিটেনের মতোই একটা এক্সাম, কিন্তু আরেকটু কমপ্লিকেটেড কোশ্চেন্স থাকে, একটু লেংদি কোশ্চেন্স থাকে, একটু পিকটোরাল বেসড কোশ্চেন্স থাকে, যেগুলা যেগুলা একটু সবসময় পার্ট 1 এর এক্সামের কোশ্চেনগুলোর মতো সিম্পল স্ট্রেট ফরওয়ার্ড না, একটু কমপ্লিকেটেড। আর পার্ট 2 পেসেস হচ্ছে পুরোপুরি ক্লিনিক্যাল এক্সাম। একটা আমরা যেভাবে প্রফে অস্কি পরীক্ষা দেই, কিছুটা ওই টাইপের এক্সাম, কিন্তু অস্কি আর ভাইবার একটা মিক্সচার টাইপের পরীক্ষা। ছয়টা স্টেশনে যাইতে হয়, প্রায় 20 মিনিট করে টাইম থাকে, সেখানে 2টা করে এক্সামিনের সামনে পেশেন্টকে এক্সামিন করে প্রেজেন্ট করতে হয়, তাদের কিছু কোশ্চেনের অ্যান্সার দিতে হয়। তো পুরোটা ক্লিনিক্যাল বেসড এক্সাম। তো আপনারা যখন পার্ট 1, পার্ট 2 রিটেন আর পার্ট 2 পেসেস তিনটাই কমপ্লিট করে ফেলবেন, তখন আপনাকে রয়্যাল কলেজের পক্ষ থেকে এমআরসিপি ডিগ্রিটা দেওয়া হবে। এখানে বলা ভালো যে পার্ট 1 এবং পার্ট 2 রিটেন এই দুইটা দেশে বসে দেওয়া সম্ভব, যেহেতু এগুলো পেপার বেসড এক্সাম। পার্ট 2 পেসেসটা আপাতত এখন পর্যন্ত দেশে হচ্ছে না, এটার জন্য দেশের বাইরে যেতে হয়। সেন্টার অনেক জায়গায় আছে, ইউকেতে সবচেয়ে বেশি সেন্টার আছে, অনেকে ইউকেতে এসে দেয়। এছাড়া ইন্ডিয়াতে, শ্রীলঙ্কায় বা ব্রুনেই, এরকম আরো কিছু কিছু জায়গায় পার্ট 2 পেসেস এর সেন্টারও আছে। তো আপনারা যখন পার্ট 1, পার্ট 2 রিটেন এবং পার্ট 2 পেসেস সবকটা কমপ্লিট করে ফেলবেন, তখন রয়্যাল কলেজের পক্ষ থেকে আপনাকে এমআরসিপি ডিগ্রিটা দেওয়া হবে। তো এখানে বলা ভালো, যেটা আমি আগেই বলছিলাম যে প্ল্যাব এক্সামটা যেটা, সেটা হচ্ছে শুধুমাত্র লাইসেন্সিং এর এক্সাম, আর এমআরসিপি ডিগ্রির একটা এক্সাম। তো এমআরসিপি ডিগ্রিটাকে লাইসেন্সের ক্ষেত্রে ব্যবহার করার জন্য সাথে আবার আইএলটিএস বা ওইটি দিতে হবে। তো আপনি যদি এমআরসিপি করে ইউকেতে কাজ করতে চান, তাহলে মোট 4টা স্টেপ, পরীক্ষার 3টা স্টেপ, আর তার সাথে আইএলটিএস বা ওইটি করা লাগবে। জি, ধন্যবাদ ভাইয়া। ভাইয়া এক্ষেত্রে এমআরসিপি দিয়ে তারপর হচ্ছে এমআরসিপি যেহেতু পার্ট 2 এর যে পেসেস এক্সাম রয়েছে ওটা হচ্ছে ইউকে দিতে হয়, অথবা হচ্ছে কিছু বাইরের দেশে সেন্টার আছে, ওইটা শেষ করার আগ পর্যন্ত কি ইউকে তে এমবিবিএস মানে সরি মেডিকেল রিলেটেড কোনো জব পাওয়ার পসিবিলিটিজ আছে, নাকি এমআরসিপিটা কমপ্লিট করার পরে কোনো টাইপের জবের জন্য অ্যাপ্লাই করতে হয়? জি, আমি যখন সুযোগটা পেয়েছিলাম, আমি যখন এসেছি 2017 সালে, তখন কিন্তু আমার পেসেস কমপ্লিট করা লাগে নাই। তখন কিছু একটা সুযোগ ছিল, হচ্ছে মেডিকেল ট্রেনিং ইনিশিয়েটিভ, যেটা আমি পেয়েছিলাম। সেটা হচ্ছে গিয়ে বেশ কিছু ক্রাইটেরিয়া, একটা একটা সুযোগ দেওয়া হয়েছিল রয়্যাল কলেজের পক্ষ থেকে স্পন্সরশিপের জন্য। সেটা হচ্ছে বেশ কিছু ক্রাইটেরিয়া মিট আপ করা লাগতো, যে আপনার মেডিসিনে 3 বছরের ট্রেনিং থাকা লাগবে, আপনার আইএলটিএস কমপ্লিট থাকা লাগবে, আপনার এমআরসিপি পার্ট 1 পার্ট 2 কমপ্লিট থাকা লাগবে, আপনার এমপ্লয়মেন্টে কোনো গ্যাপ থাকা যাবে না, এরকম বেশ কিছু ক্রাইটেরিয়া দিয়ে একটা একটা সুযোগ দেওয়া হয়েছিল এখানে এসে কাজ করার জন্য, যেটা আমি অ্যাপেল করেছি। এই সুযোগটা সবসময় থাকে না, কিন্তু যদি আবার আসে বা সবসময় যদি একটু চোখ কান খোলা রাখা যায়, তাহলে কখনো কখনো পাওয়া যায় কাজ করার সুযোগ পেসেস করার আগেও। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ ভাইয়া। এই ক্ষেত্রে হচ্ছে যে কোন কোন সেক্টর গুলা লাইক কম্পিটিটিভ কম বা হচ্ছে ইজিলি পাওয়া যায়, দ্যাট মিনস হচ্ছে কোনো ডিগ্রি বা পোস্ট গ্রাজুয়েশন করা বা জব এভেলেবিলিটি বেশি, ওই সেক্টর গুলো যদি আপনি একটু বলতেন। ইউজুয়ালি তো বাংলাদেশের তুলনা হয়তো অনেকগুলো সেক্টর যেরকম আছে বাংলাদেশে এস্টাবলিশই হয়নি, এরকম অনেক সেক্টর ওইখানে মানে আমরা অলরেডি নাম শুনেছি, লাইক যেরকম এরকম অনেক টাইপের সেক্টর গুলো রয়েছে যে সাবজেক্ট গুলো মেডিসিনের আন্ডারে, বাট হচ্ছে বাংলাদেশে এগুলো আমরা সম্বন্ধে জানি, দ্যাট মিন স্পোর্টস মেডিসিন আছে, তারপর এই টাইপের আরো কিছু মেডিসিন ছিল। এই টাইপের সেক্টর গুলো যদি বলতেন যে এভেলেবল যেগুলা মনে করেন আমরা হচ্ছে যে ডক্টর ডিমান্ড রয়েছে, ইজিলি অ্যাপ্লাই করলে জব পেয়ে যাবো, এই টাইপের সেক্টর গুলোর লিস্ট চাচ্ছিলাম ভাইয়া। ধন্যবাদ ভাইয়া। আসলে স্ট্রাকচারটা ওরকম না যে আসলে এখানে ট্রেনিং স্ট্রাকচারটা একটু ডিফারেন্ট। আপনার দেশের ইউকেতে আসার আগে এখানে ট্রেনিং এ বা কোনো একটা সাবজেক্টের মধ্যে ঢোকাটা আসলে টাফ। তো ইউকেতে সবাই যখন আসে, আমি বা অন্য যে কেউ, 99% লোকজনই আসলে এখানে এসে একটা নন ট্রেনিং জব করে। হ্যালো, আমি কি কানেক্টেড আছি? হ্যাঁ। হ্যাঁ। তো 99% ডাক্তাররা যারা এখানে আসে সারা দুনিয়া থেকে, তারা তারা এখানে এসে আসলে নন ট্রেনিং জবটা শুরুতে করে। আর নন ট্রেনিং জব করার পরে তখন আরেকটা বাধা পার হয়ে তারপর ট্রেনিং জবে ঢুকতে হয়। সেটারও অনেক অনেক ক্রাইটেরিয়া আছে। শুধু শুধু এটা এক্সাম বেসড ব্যাপারটা এরকম না যে শুধুমাত্র পেসেস থাকলে বা শুধুমাত্র এমআরসিপি কমপ্লিট থাকলে আপনি একটা জায়গায় অ্যাপ্লাই করতে পারতেছেন, ব্যাপারটা এরকম না। ওটা খুবই একটা ছোট পার্ট আসলে এক্সামটা, আপনি যখন ট্রেনিং এ ঢুকবেন সেটার আগে। তো তো যদি মেডিসিনে ক্যারিয়ার করতে চান, তাহলে প্ল্যাব করে এসে এখানে আসলে আগে প্রথমে একটা 3 বছরের ট্রেনিং কমপ্লিট করতে হয়, সেটা যেটাকে বলে ইন্টারনাল মেডিসিন ট্রেনিং। ওটা 3 বছর মেয়াদি পরীক্ষা, যেখানে ইন জেনারেল মেডিসিনের প্লেসমেন্ট থাকে সব জায়গায়।
আর তারপর স্টেজ 4 মানে হচ্ছে গিয়ে চতুর্থ বছরে যে আপনি স্পেশালিটি সিলেক্ট করতে পারবেন, যদি আপনি কোনো স্পোর্টস মেডিসিন বা অ্যাকিউট মেডিসিন, রিউমাটোলজি, নিউরোলজি, কার্ডিওলজি, নেফ্রোলজি বা যে কোনো কিছু যে আপনার স্পেশালিটিতে যাবেন, সেটা 4th ইয়ার থেকে শুরু হয়। তো আসলে ইউকেতে আসার সাথে সাথে ওই ডিসিশনটা নেওয়ার খুব বেশি প্রয়োজন নেই যে আপনি আপনি কোন সাবজেক্টে ক্যারিয়ার করবেন, কারণ ওটা একটু পরের ব্যাপার। জি, ধন্যবাদ ভাইয়া। ভাইয়া এখানে আরেকটা জিনিস জানার থাকে যে ট্রেনি নন ট্রেনি যে জবগুলো থাকে এগুলোর মধ্যে যদি তফাৎটা একটু বলতেন, যে অনেকে বলে যে প্রথমে নন ট্রেনি কিছু জবে যেতে হয়, এগুলো অ্যাকচুয়ালি কি অ্যাডভান্টেজ পাওয়া যায় বা ট্রেনি আর নন ট্রেনি ডিফারেন্সটা মেইনলি যদি একটু বলতেন ভাইয়া। ধন্যবাদ ভাইয়া। হ্যাঁ, তো ট্রেনিং জব আর নন ট্রেনিং জব আসলে রেসপন্সিবিলিটির কোনো পার্থক্য নাই, স্যালারির কোনো পার্থক্য নাই, আপনি যে কাজ করতেছেন সেটার কোনো পার্থক্য নাই। ট্রেনিং আর নন ট্রেনিং এর ডিফারেন্সটা আসলে খুবই কম, কিন্তু ব্যাপারটা হচ্ছে ট্রেনিং এ যখন আপনি থাকবেন ট্রেনিং জবে, তখন আপনার একটা নির্দিষ্ট সময় পর পর একটা প্রোগ্রেস হবে, যে প্রোগ্রেসটা আপনি আপনি যে কেউ আপনাকে জিজ্ঞাসা করলে অথবা আপনি নিজের কাছে জানতে পারবেন যে আমি 1 বছর ট্রেনিং কমপ্লিট করেছি বা 2 বছর বা 3 বছর। পুরো মেডিসিনের ট্রেনিংটা 7 থেকে 8 বছরের হয়, তো ওই প্রোগ্রেসটা আপনার নিজের কাছে বা আপনার সুপারভাইজার যে কনসালটেন্টরা থাকবে তাদের কাছে ক্লিয়ার হয় যে এই ডাক্তারটার প্রগ্রেস কতটুকু, এই ডাক্তারটার ট্রেনিং এর কোন পর্যায়ে আছে। ওটা ছাড়া আসলে ট্রেনিং বা নন ট্রেনিং এর খুব বেশি পার্থক্য নেই, কারণ রেসপন্সিবিলিটি সব একই রকমই থাকে মোটামুটি। আর ট্রেনিং জবে কিছু এক্সট্রা সাপোর্ট পাওয়া যায়, যেহেতু কিছু ফ্যাকাল্টির সাথে আপনার কানেকশন থাকে। তো আপনার যদি কোনো কিছু নিয়ে স্ট্রাগল করেন যে আপনার আপনার সম্ভব আপনার মনে হচ্ছে আপনার ট্রেনিং এর এই অ্যাসপেক্টটা ঠিক মতো হচ্ছে না, অথবা আপনি যে কোনো কারণে আপনি যদি স্ট্রাগল করতে থাকেন আপনার আপনার কাজ নিয়ে, তাহলে আপনি একটু বেটার সাপোর্ট পাবেন ট্রেনিং পোস্টে। সেটা ছাড়া আমার মনে হয় ট্রেনিং আর নন ট্রেনিং এর পার্থক্য খুবই কম। জি ভাইয়া। ভাই স্পেশাল যে যে কোনো একটা সেক্টরে যাওয়ার জন্য যে ডিগ্রিটা লাগে বা 3-4 বছরের যেটা বলেন যে একটা কোর্সে ঢুকতে হয়, এই কোর্সগুলা কি ট্রেনি বা নন ট্রেনি জবের মধ্যে অ্যাপ্লিকেবল কিনা বা এটাকে আলাদা কিছু কিনা, এই জিনিসটা যদি একটু ক্লিয়ার করতেন। ধন্যবাদ ভাইয়া। হুম। আচ্ছা, এই এই তো আসলে এইটা ক্ল্যারিফাই করার জন্য আসলে ইউকের ট্রেনিং স্ট্রাকচারটার ব্যাপারে আসলে বলাটা খুব খুব জরুরি, তাহলে ব্যাপারটা একটু ক্লিয়ার হতে পারে। একটু পিক্টোরাল ভাবে বুঝাতে পারলে ভালো হতো, মুখে বললে সবসময় বোঝানো সম্ভব হয় না, কারণ জিনিসটা একটু কমপ্লিকেটেড। তাও আমি চেষ্টা করছি ব্যাপারটা। তো ইউকেতে যারা গ্র্যাজুয়েট হয় তারা প্রথমে ইন্টার্নশিপ করে, যেটাকে এখানে ফাউন্ডেশন ইয়ার ট্রেনিং বলে। এখানে সবাই ইন্টার্নশিপ করে 2 বছরের, আমরা যেহেতু 1 বছরের করি, কিন্তু এখানে ইন্টার্নশিপটা হয় 2 বছরের। এটাকে বলা হয় ফাউন্ডেশন ইয়ার 1 অ্যান্ড ফাউন্ডেশন ইয়ার 2। তো ইন্টার্নশিপ করার পরে তারপর মানুষজন স্পেশালিটিতে যায়, আইদার মেডিসিনে অথবা সার্জারিতে অথবা গাইনিতে অথবা অন্য কোথাও। তো ফার্স্ট ফাউন্ডেশন ট্রেনিং করার পরে যে ট্রেনিং এ ঢুকে, সেটা হচ্ছে কি প্রথম স্টেপ ট্রেনিং এর, যেটাকে কোর ট্রেনিং বলে অথবা ইন্টারনাল মেডিসিন ট্রেনিং বলে। মেডিসিনের জন্য সার্জারিরও ওরকম আরেকটা ট্রেনিং পাথওয়ে আছে, আর গাইনোকোলজিরও আলাদা আছে। তো আপনি যেটা আমি বললাম মাত্রই, ফাউন্ডেশন ইয়ার 1 এবং 2 এর পরে আপনি ইন্টারনাল মেডিসিন ট্রেনিং এ যাবেন, যেটা 3 ইয়ার। আর তারপর হায়ার স্পেশালিটি ট্রেনিং করতে হবে 4 ইয়ার, মোট টোটালি 7 ইয়ারের ট্রেনিং। তো আপনি এই যখন আপনি ফাউন্ডেশন ইয়ার করার পর ইন্টারনাল মেডিসিন ট্রেনিং ফার্স্ট ইয়ারে ঢুকবেন, তখনই ওটা আপনার ট্রেনিং জব হয়ে গেল। আর এরকম 7টা বছর আপনার যাবে, IMT1, IMT2, IMT3, তারপর ST4, ST5, ST6, ST7, এই 7টা ট্রেনিং ইয়ার আপনাকে পার করতে হবে। এখন এই 7টা ট্রেনিং ইয়ারের মধ্যে যে কোনো সময় আপনি গ্যাপ নিতে পারেন। এখানকার যারা গ্র্যাজুয়েট আছে তারা অনেক সময় গ্যাপ নেয়। গ্যাপটা কিরকম, তখন ট্রেনিং এর বাইরে যায়, তারা নন ট্রেনিং জব করে কিছুদিন। এটাই পার্থক্য আসলে। আর বাকি সবই ওই ট্রেনিং স্ট্রাকচারের মধ্যেই পড়ে। হ্যাঁ, তাহলে আরেকটা কনফিউশন ছিল যে তাহলে ট্রেনিং এর মধ্যে থাকাটা বেটার না, যে যারা হচ্ছে ট্রেনিং এর মধ্যে জবে থাকলে তো তার হচ্ছে যে আপগ্রেড হলো বা তার ডিগ্রিটা হচ্ছে প্রসিডের দিকে গেল, তো ট্রেনিং এর মাঝখানে আবার নন ট্রেনিং জবে জয়েন দেওয়া ব্যাপারটা একটু অড হয়ে গেল না, মানে তো এই হ্যাঁ, জিনিসটা কেন? হ্যাঁ এক্স্যাক্টলি, খুব খুব ভালো কোশ্চেন করেছেন যে যেহেতু ট্রেনিং এর প্রোগ্রেস হচ্ছে, তাহলে আমি নন ট্রেনিং এ কেন যাব, তাই না? এটা আমার পার্সপেক্টিভ থেকে, হ্যাঁ আমাদের পার্সপেক্টিভ থেকে এটা এটা আসলে খুবই মনে হয় যে খুবই আজব সিদ্ধান্ত। কিন্তু এখানকার লোকাল গ্রাজুয়েটের পার্সপেক্টিভ থেকে তারা যেহেতু তারা আসলে আমাদের মতো লিনিয়ার চিন্তা করে না আসলে। তারা অনেক সময় চায় যে লাইফটাকে একটু এনজয় করবে বা একটু কিছুদিন ব্রেক নিবে, খুব বেশি কাজ করবে না, এই টাইপের একটা চিন্তা ভাবনা থাকে। আর আরেকটা চিন্তা ভাবনা থাকে যে অনেকে একটু ক্যারিয়ার নিয়ে কনফিউশনে থাকে যে তারা তারা ST4 ইয়ারের পরে কি করবে।
কেউ ভাবে যে আমি গ্যাস্ট্রোএন্টারোলজি করবো নাকি কার্ডিওলজি করবো, তো তখন তারা ট্রেনিং এর বাইরে যে কিছুদিন নন ট্রেনিং জব করে গ্যাস্ট্রোতে, তারপর কিছুদিন নন ট্রেনিং জব করে কার্ডিওলজিতে, তারপর তাদের যেটা ভালো লাগে সেটা সেটা সিলেক্ট করে তারা সেই চিন্তা ভাবনা করে আগায়। তো একটু এখানে লোকাল গ্র্যাজুয়েটদের চিন্তা ভাবনা একটু নন লিনিয়ার, আমাদের মতো ওরকম জাস্ট যে দৌড়ায় ফিনিশিং লাইনে পৌঁছায় যাব, কে সবার আগে যেতে পারলাম, ওরকম না। কারণ হচ্ছে গিয়ে ট্রেনিং 7 বছর হলেও এখানে ক্যারিয়ারটা কিন্তু ওই 32 বছর থেকে 65 বছর পর্যন্ত, মানে 30 বছর। তো যে জিনিসটা পছন্দ না সেটাতে আটকায় পড়লে কিন্তু 30 বছর ওটা নিয়ে আটকা পড়তে হবে। তো এই জিনিসটাকে ওরা অনেক ভয় পায় এখানকার লোকাল গ্র্যাজুয়েটরা। তো তারা চায় যে কোনো রকম ট্রেনিং এ ঢোকার আগে যেন তারা একদম মন স্থির করতে পারে ঠিক মতো যে তারা আসলে কি করতে চায়। জি ভাই, ভাই এই ক্ষেত্রে হচ্ছে নর্মালি আমরা যা জানি যে কোনো কিছু ল্যাব বা কোনো কিছু কমপ্লিট করার পরে নর্মালি যে জয়েন করে সেটা হচ্ছে জেনারেল জিপি বা জেনারেল প্র্যাকটিশনার হিসেবে জয়েন করলো। কিন্তু রিসেন্টলি একটা সম্বন্ধে জানলাম যে এমআরসি জিপিও আছে। দ্যাট মিনস তাহলে নর্মাল জিপি আর এমআরসি জিপি যে করা আসছে এই দুটোর মধ্যে তফাৎ কি, তাহলে এই জিনিসটা যদি একটু ক্লিয়ার করতেন ভাই। আসলে আসলে এটা খুবই এটা এই ধারণাটা ভুল যে যারা এখানে সরাসরি চলে আসে তারা সরাসরি জিপি হয়ে যায়। আসলে ব্যাপারটা সেরকম না। এখানে জেনারেল প্র্যাকটিস একটা স্পেশালিটি, জাস্ট লাইক মেডিসিন অর সার্জারি অর গাইনোকোলজি। সো এখানে যারা আমরা বাইরে থেকে আসি বা যে এদের লোকাল যারা গ্র্যাজুয়েট, তারাও যদি ফাউন্ডেশন ইয়ার করার পর শেষ হয়ে যায় তারা কিন্তু অটোমেটিক্যালি জিপি হয়ে যায় না, তাদের জিপির জন্য আরেকটা ট্রেনিং এ ঢোকা লাগে। তো অনেকে এখানে এসে মেডিসিনে কাজ করতে পারে কিন্তু সরাসরি জিপিতে কাজ করাটা টাফ। তো এখানে এসে যখন তাদের ফাউন্ডেশন ইয়ার 1 বা 2 সমান কম্পিটেন্সি অর্জন করা হয়ে যায়, তখন তাদেরকে 3 বছর মেয়াদি একটা জিপি ট্রেনিং এ ঢুকতে হয়, তারপর তারা জিপি হয়। তো এই ধারণাটা ভ্রান্ত যে সবাই এখানে এসে সরাসরি জিপি হয়ে যায়। তো ওই জিপি যখন ওই 3 বছর ট্রেনিং আছে, সেই 3 বছর ট্রেনিং এর মধ্যে ক্রাইটেরিয়া হচ্ছে গিয়ে এমআরসি জিপি নামে একটা এক্সাম কমপ্লিট করতে হয়। তো ওটা কমপ্লিট করার পর আর আর জিপি 3 বছর ট্রেনিং করার পর সবাই জিপি হয় এখানে। জি, ধন্যবাদ ভাইয়া। ভাইয়া আপনার সেক্টর গুলো সম্বন্ধে জানতে চাচ্ছিলাম প্রথমে, যে আপনি যেহেতু অ্যাকুইট মেডিসিনে আছেন এই সেক্টরটা আসলে কেমন এবং কি টাইপের কেস অ্যাকচুয়ালি আপনি হ্যান্ডেল করছেন, এবং আমাদের সাথে যদি একটু শেয়ার করতেন ভাইয়া। ধন্যবাদ ভাইয়া। ও হ্যাঁ, অবশ্যই আমি আমি অ্যাকিউট মেডিসিনের ব্যাপারে বলবো যে এই জিনিসটার ব্যাপারে আমাদের দেশে খুব একটা এখনো কনসেপ্ট কনসেপ্ট আমরা 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 ওরকম ভাবে অবগত না হয়তো অ্যাকিউট মেডিসিনের ব্যাপারে, যদিও আমরা অ্যাকিউট মেডিসিনের প্র্যাকটিস সবসময় করি, কিন্তু এটা আলাদাভাবে কোনো ব্রাঞ্চ না দেশে। তো হসপিটালে যেই পেশেন্টগুলো আসে, যে কোনো পেশেন্ট, অল মেডিকেল পেশেন্টস এর ফার্স্ট 48 থেকে 72 আওয়ার্স এর কেয়ারটা হচ্ছে কি অ্যাকিউট মেডিসিনের মধ্যে পড়ে। তো আমরা যারা সরকারি বা প্রাইভেট মেডিকেলে বা যে কোনো জায়গায় যেভাবেই কাজ করি না কেন, প্রথমে পেশেন্টটা যখন আসে, আমাদের ইমার্জেন্সি মেডিসিন অতটা ডেভেলপ না, আমরা পেশেন্টটা সরাসরি মেডিকেল হলে ইন্টারনাল মেডিসিনে ট্রান্সফার করে দিই। তো এখানে স্ট্রাকচারটা একটু ডিফারেন্ট। এখানে পেশেন্ট আসে প্রথমে ইডিতে, আর তারপর সেটা যদি মেডিকেল পেশেন্ট হয় সেটাকে ট্রান্সফার করা হয় যায় অ্যাকিউট মেডিসিনের মধ্যে। তো অ্যাকিউট মেডিসিন সেখানে পেশেন্টের কেয়ার নেয় 48 থেকে 72 আওয়ার্স এর মধ্যে। যদি বলেন যে কি কি কেস দেখা যায়, তাহলে আসলে সব মেডিকেল কেসই এখানে দেখা যায়। সেপসিস বলেন, স্ট্রোক, হার্ট অ্যাটাক, অ্যারিথমিয়া, ওভারডোজ, মানে যা মেডিকেল যা কেস আছে সবই সবই অ্যাকিউট মেডিসিনের আন্ডারে আসে, যদি যদি তারা সেই ক্রাইটেরিয়া মিট করে। তো অ্যাকিউট মেডিসিন খুবই এক্সাইটিং, কারণ এখানে প্রতিদিন নতুন নতুন জিনিসপত্র দেখা যায়, খুবই কখনোই বোরিং হয়ে যায় না। আমি স্পেশালিটিতেও কাজ করেছি, যে একটা স্পেশালিটিতে কিছু ইউজুয়ালি 5টা 6টা রেগুলার কেস থাকে, যেগুলোই হচ্ছে গিয়ে 99% সময় ওই স্পেশালিটি ডাক্তারদেরকে ডিল করতে হয়। তো ইট গেটস ভেরি বোরিং ভেরি কুইকলি। বাট অ্যাকিউট মেডিসিনের ক্ষেত্রে আপনার নো 2 days আর দ্য সেম, সো প্রতিদিন আপনার অভিজ্ঞতা এক এক রকম হয়। তো আমার মনে হয় এটা খুবই এক্সাইটিং ক্যারিয়ার। জি ভাইয়া। ভাইয়া আর একজন কোশ্চেন করেছিল যে এমআরসিপি করার পরে জব পাওয়ার জন্য কি পরিমাণ ওয়েট করতে হয়। ফর এক্সাম্পল তিনি বলেছিলেন যে প্ল্যাব করার পরে নাকি অনেকদিন বসে থাকতে হয়, জব এভেলেবেল হয় না বা হচ্ছে ব্রেক থাকে। এমআরসিপির পরে কিরকম হয়, জব পাওয়া যায় কিনা ইজিলি, ওই জিনিসটা যদি একটু বলতেন। ধন্যবাদ ভাইয়া। তো এই কোশ্চেনটা আসলে অ্যান্সার দেওয়াটা একটু ডিফিকাল্ট। তার কারণ হচ্ছে কি, আমি যদি এই কোশ্চেনটা অ্যান্সার এখন দেই আর 2 বছর পর সেই কোশ্চেনটার অ্যান্সার একই রকম না থাকে, তাহলে একটা একটা ঝামেলা হয়ে যায়। সো কথা শোনা যাচ্ছে আমার? জি ভাইয়া। হ্যাঁ, তো যেটা বলছিলাম, আসলে ইউকে জব সেক্টরটা এত বেশি ডাইনামিক আর এত বেশি জলদি চেঞ্জ হচ্ছে,
যে যে এই জিনিসটা নিয়ে আসলে একটা একটা কমেন্ট করাটা খুবই একটা ভয়ের ব্যাপার হয়ে গেছে আসলে। কারণ আজকে থেকে 1-1.5 বছর আগেও কিন্তু এরকম সিচুয়েশন ছিল না যে প্ল্যাব দিয়ে কাউকে ওয়েট করতে হচ্ছে। প্ল্যাব দেওয়ার সাথে সাথে সবার সবার জব হয়ে যাচ্ছিল। এখন অনেককে অনেক সময় ওয়েট করতে হচ্ছে। আরো 2 বছর পর হয়তো ব্যাপারটা আরো বেশি কঠিন হয়ে যাবে, কারণ আমাদেরকে মনে রাখতে হবে জব কিন্তু সিলেক্টেড। আর ডাক্তার কিন্তু আসতেছে হচ্ছে কি পুরা পুরা দুনিয়া থেকে, পুরা পুরা পুরো ওয়ার্ল্ডের প্রতিটা কর্নার থেকে ইউকে তে ডাক্তাররা আসতেছে। বিশেষ করে আমাদের সাউথ এশিয়ার চেয়ে বেশি আফ্রিকান কান্ট্রিজ গুলা থেকে। আর এখন যেহেতু ব্রেক্সিট হয়ে যাচ্ছে, ইউরোপিয়ান ইউনিয়নের কান্ট্রি থেকেও অনেক ডাক্তাররা এখানে ইনফ্লাক্স হচ্ছে। তো তো এখানকার জব মার্কেটটা খুব জলদি চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এই জিনিসটা নিয়ে প্রেডিকশন দেওয়াটা খুব টাফ, যে আপনি যদি আজকে এমআরসিপি করা শুরু করেন তাহলে 3 বছর পরে যদি আপনার এমআরসিপি শেষ হয়, তাহলে তখন জব মার্কেটের অবস্থা কেমন হবে। তবে আমি এটা বলতে পারি রাইট নাও, যদিও প্ল্যাব দিয়ে অনেকের সমস্যা হচ্ছে চাকরি পেতে, তাও আমার মনে হয় সবাই ইভেনচুয়ালি চাকরি পেয়ে যাবে 1 বছরের মধ্যে যারা প্ল্যাব কমপ্লিট করেছেন। আর এমআরসিপির সুযোগও এখন এই মুহূর্তে খুব ভালো আছে। এটা 2-3 বছর পরে কি হবে এইটা প্রেডিকশন আমি দিতে পারছি না। অসংখ্য ধন্যবাদ ভাইয়া। ভাইয়া আরেকজন কোশ্চেন করেছিল যে হাউ ইজি টু অ্যাডাপ্ট টু দ্য কোল্ড ওয়েদার ইন ইউকে, এটা যদি একটু বলতেন। খুবই ওকে, খুব ভালো লাগলো কোশ্চেনটা, কারণ একঘেয়ে হয়ে যাচ্ছিল খালি ক্যারিয়ার আর পড়াশোনার বিষয়ে কথা বলতে বলতে। কোল্ড ওয়েদারটা ইট গেটস ইজিয়ার। সো দেশের দেশে যখন শীতকাল পড়ে আসে তখন খুব খুব কষ্ট হয় আসলে, পরীক্ষা টরীক্ষা ওই সময় থাকে। কিন্তু ওখানে আসলে দেশের সাথে এখানের পার্থক্যটা হচ্ছে কি, এখানে সবাই উইন্টার জন্য অ্যাডাপ্টেড, এখানকার সোসাইটি। তো আপনার যেই বাসায় থাকেন সেখানে খুব ভালো হিটার থাকবে, আপনার হসপিটালে থাকবেন সেখানেও খুব ভালো হিটার থাকবে। আপনি যখন আপনি যখন যে কোনো ট্রান্সপোর্টে করে হসপিটালে যাবেন, বাসে বা গাড়িতে বা ট্যাক্সিতে, সেখানে খুব ভালো হিটিং সিস্টেম থাকবে। সেজন্য এখানে শীতটা আসলে অত গায়ে লাগে না। এমন আমি যেমন এখন হাফ হাতা শার্ট পরে বসে আছি, বাইরে কিন্তু স্নোয়িং হচ্ছে। এখন বাইরে কিন্তু টেম্পারেচার -1 ডিগ্রি সেন্টিগ্রেড, কিন্তু কিন্তু বোঝা যায় না ব্যাপারটা আসলে। শুধু যদি আপনি ওই বাসা থেকে গাড়ি বা ট্রান্সপোর্ট পর্যন্ত যতটুকু সময়, ওই সময়টুকুই খাই ঠান্ডা লাগে। তারপর তারপর ট্রান্সপোর্ট থেকে হসপিটাল যাওয়ার যে 1-2 মিনিট, ওই সময়টা খাই ঠান্ডা মনে হয়। বাকি সময়টা আসলে মনে হয় যে নর্মাল ওয়েদার। সেজন্য আমার মনে হয় যে এখানে ঠান্ডায় মানায় নেওয়াটা খুব বেশি বড় কঠিন কোনো ব্যাপার হবে না। প্রথমে একটু স্ট্রাগল করলেও আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। হয়তো কিছুটা হওয়া উচিত ভাইয়া, যেহেতু আমরা তো মাইনাস টেম্পারেচার বাংলাদেশের থেকে তো কখনো চিন্তাই করতে পারি না। এখানে তো হচ্ছে মানে ঠান্ডা পড়েই না, বলতে গেলে যে পেরিফেরি ছাড়া তো ঠান্ডা দেখাই হয় না সেন্টারে যে জায়গা আছে বা ঢাকার মধ্যে। সেই হিসেবে হয়তো টেম্পারেচার নিয়ে অনেকে হয়তো ভাবতেই পারে যে লাইক এত হ্যাঁ, কম কারো টেম্পারেচার যদি কিভাবে সার্ভাইভ করবে। স্পেশালি অ্যাজমা বা এই জাতীয় সমস্যা থাকে, সেই ক্ষেত্রে হয়তো কিছুটা স্ট্রাগল করতে পারে, বা যাদের শীতকালে কিছু স্পেসিফিক সমস্যা হয় তারা কিছুটা স্ট্রাগল করতে পারে। তাও আমার মনে হয় যে অত বেশি সমস্যা হবে। আর শীতটাও এখানে যেরকম সবাই মনে করে কানাডা বা ইউএস এর কিছু পার্টের মতো, ওরকম শীত কিন্তু এখানে না। এখানে খুব বেশি হলে -1, 2, 3 কিছুদিন থাকে, হয়তো হয়তো 1 মাস থাকবে, ম্যাক্সিমাম 1 মাস -1, 2, 3 থাকবে টেম্পারেচার। ক্যানাডার মতো না যে -30, -40 ডিগ্রি সেন্টিগ্রেডে 6 মাস থাকতে হয়, ওই টাইপের কোল্ড ওয়েদার ওখানে না। সো আমি তো এখানে আসছি প্রায় 4 বছর হয়ে গেল। আর আর আমার জানার মতো এখানে অনেকে অনেকে আছেন, কেউ কখনো বলে না যে ওয়েদারটার খুব বড় মেজর প্রবলেম। তো আমার মনে হয় না যে অন্যদেরও প্রবলেম হবে। জি ভাইয়া, অসংখ্য ধন্যবাদ ভাইয়া। ভাই আরেকজন জানতে ছিল যে ট্রেনিং রিকোয়ারমেন্টস ফর এমআরসিপি যদি একটু বলতেন, কি কি ট্রেনিংস রিকোয়ারমেন্ট এমআরসিপির জন্য, এগুলো যদি একটু বলতেন। এমআরসিপির জন্য ওভাবে কোনো ট্রেনিং রিকোয়ারমেন্ট নাই, কিন্তু পেসেস দেওয়ার আগে একটা 2 বছরের ট্রেনিং রিকোয়ারমেন্ট আছে, যে আপনাকে অ্যাটলিস্ট ক্লিনিক্যাল প্র্যাকটিসে 2 বছর থাকতে হবে। তার আগে পেসেস এর জন্য অ্যাপ্লাই করা যায় না, যেহেতু ওদের যারা লোকাল গ্র্যাজুয়েট তাদের ফাউন্ডেশন ইয়ার 2 বছরের, সেজন্য এই রিকোয়ারমেন্টটা ওরা করে রেখেছে। আর এটাও খুব একটা হার্ড এন্ড ফাস্ট রুল না, কিন্তু সো পেসেস দেওয়ার জন্য ট্রেনিং রিকোয়ারমেন্ট অন পেপার ওভাবে কোনো কিছু নাই, কিন্তু আসলে সত্যি কথা বলতে গেলে আপনার অনেক ক্লিনিক্যাল স্কিল অনেক ভালো হওয়া লাগবে, যেটা ওই 2 বছর কি 3 বছরে হয়তো অনেক সময় অ্যাকোয়ার করা পসিবল হয় না। সো it's not about requirement, it's about how skilled you are. অসংখ্য ধন্যবাদ ভাইয়া। ভাইয়া আরেকজন কোশ্চেন করেছিল যে এমআরসিপি ইউকে এমআরসিপি লন্ডন দুইটা কি ডিফারেন্ট নাকি সেম, যদি বলতেন। হ্যাঁ, সো হ্যাঁ, খুব আমি যে কোশ্চেনগুলো আজকে পাচ্ছি আমার আমার কাছে খুব ভালো লাগতেছে, কারণ
কোশ্চেনগুলো খুবই মানে আমি বলবো ইন্টারেস্টিং কোশ্চেন, আর একসময় আমার মনে এগুলো প্রশ্ন আসছিল। সো এমআরসিপি ইউকে হচ্ছে গিয়ে এমআরসিপির 3টা ডিফারেন্ট কলেজ আছে, একটা হচ্ছে গিয়ে লন্ডন, একটা গ্লাসগো, আর একটা হচ্ছে গিয়ে এডিনবারা। সো যখন এমআরসিপির পরীক্ষা আপনি দিবেন, যখন ফর্ম ফিল আপ করবেন, তখন আপনাকে জিজ্ঞেস করা হবে যে আপনি কোন কলেজের আন্ডারে এক্সামটা দিতে চান, আইদার লন্ডনের আন্ডারে বা গ্লাসগোর আন্ডারে অথবা এডিনবারার আন্ডারে। সো তো যখন ওই কলেজের আন্ডারে পরীক্ষাটা পাশ করে ফেলবেন, তখন আপনাকে অন পেপার আসলে 2টা ডিগ্রি দেওয়া হবে, একটা হচ্ছে এমআরসিপি ইউকে, আর একটা হচ্ছে এমআরসিপি এডিনবারা অর গ্লাসগো অর লন্ডন। সো আসলে টেকনিক্যালি কোনো পার্থক্য নাই, কিন্তু আপনি কোন কলেজের আন্ডারে দিচ্ছেন সেটা স্পেসিফিক্যালি ডিনোট করার জন্য এই সিস্টেমটা করা হয়েছে। তো কেউ যদি এডিনবারার আন্ডারে এমআরসিপি পাশ করে থাকে, তাহলে ওর ডিগ্রিটা হবে আসলে এমআরসিপি ইউকে অ্যান্ড এমআরসিপি এডিনবারা। যেমন আমার এমআরসিপি ইউকে অ্যান্ড এমআরসিপি লন্ডন, আমি চাইলে যে কোনো দুটো একসাথে লিখতে পারি, কিন্তু আমি যে কোনো একটা প্রেফার করি আসলে। দ্যাট মিন্স ভাইয়া দুইটা কি ডিফারেন্ট আসলে, লাইক আসলে আসলে কোনো ডিফারেন্স নাই, আসলে কোনো ডিফারেন্স নাই। কিন্তু যে এমআরসিপি এডিনবারা, সে কখনো এমআরসিপি লন্ডন লেখাটার কথা না বা লিখতে পারার কথা না, সে এমআরসিপি এডিনবারা অথবা এমআরসিপি ইউকে। আর যে এমআরসিপি গ্লাসগো, সে আইদার এমআরসিপি গ্লাসগো অর এমআরসিপি ইউকে, বাট হি ইজ নট এমআরসিপি লন্ডন। একটু কমপ্লিকেটেড, কিন্তু আসলে এইভাবেই দ্যাটস হাউ ইট ওয়ার্কস। আমি আমার কাছে খুব একটা এর চেয়ে বেটার অ্যান্সার নাই এটার আনসার দেওয়ার জন্য। জি ভাইয়া। ভাইয়া এক্সট্রা কোনো ফ্যাসিলিটিস থাকে, লাইক সেমই তো হবে নাকি হচ্ছে, লাইক কোনো ডিফারেন্স, কোনো ফ্যাসিলিটিস পাওয়া যায় কিনা যে এই কলেজে করা উচিত সব সময় বা ওই কলেজে করা উচিত না, হ্যাঁ, এটা এটাও একটা ভালো। সুপিরিয়র ইনফিরিয়রিটি আর ওই জিনিসটা যদি বলতেন। হ্যাঁ, আসলে আসলে অন পেপার কিছু নাই, আসলে এরকম কোনো ডিফারেন্স নাই। ব্যাপারটা হচ্ছে গিয়ে এগুলো আরেকটু অ্যাডভান্সড লেভেলে চলে গেলে তখন তখন কিছুটা একটা মানে অ্যাফিলিয়েশনের ব্যাপার চলে আসে, যে যে আমি এই কলেজ থেকে আমি এমআরসিপি করেছি, তো ফেলোশিপটা নেওয়ার সময় সম্ভবত এগুলো একটু একটু এফেক্ট করে ব্যাপারটা, যে আমি ওই কলেজেই সম্ভবত এফআরসিপির জন্য অ্যাপ্লাই করতে হবে। আমার খুব বেশি ভালো ক্লিয়ার ধারণা নাই। অনেকে মনে করে যে এডিনবারা বা গ্লাসগোতে পেসেস এক্সামটা ইজিয়ার। আমি আসলে এটা মনে করেছিলাম এক সময়, কিন্তু আমার মনে হয় না ধারণাটা খুব বেশি ঠিক। আমার মনে হয় সব জায়গায় মোটামুটি সমান কাঠিন্যে পরীক্ষা হয়। তো তো এনিওয়ান ক্যান চুজ এনি ওয়ান অফ দ্য থ্রি, এখানে কোনো আসলে এভাবে কোনো ডিফারেন্স নেই। ভাইয়া আরেকটা কোশ্চেন ছিল যে এমআরসিপি করার পর সরাসরি জবে ঢুকলে স্যালারি কি পরিমাণ হতে পারে, যদি একটা আনুমানিক আইডিয়া দিতেন তাহলে ভালো হতো। ধন্যবাদ ভাইয়া। এমআরসিপি করার পর স্যালারি, এই জিনিসটা অ্যান্সার দেওয়াটাও একটু টাফ, কিন্তু আমি একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করছি। যে বেসিক স্যালারিটা আসলে ডিপেন্ড করে হচ্ছে কি শুধুমাত্র ডিগ্রির উপর না। বেসিক স্যালারিটা এখানে ইউকেতে ডিপেন্ড করে হচ্ছে আপনার ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স কতদিন আছে সেটার উপরও। তো এখন একজন যদি পাশ করার 3 বছর পরে এমআরসিপি করে এখানে আসে, সে একরকম স্যালারি ক্লেম করতে পারবে। আবার কেউ যদি পাশ করে 15 বছর ক্লিনিক্যাল প্র্যাকটিস করে তারপর এমআরসিপি করে এখানে আসে, সে একটা অন্য ধরনের স্যালারি ক্লেম করতে পারবে। তো বেসিক স্যালারি আনুমানিক 36 থেকে 37,000 পাউন্ডস এখানে রেজিস্ট্রার লেভেলে বা সিনিয়র এসএইচও লেভেলে, ওরকম একটা আইডিয়া। তো আমি যদি সবার বোঝার সুবিধার জন্য বলতে পারবো যে প্রায় 3600 পাউন্ড টাইপের আপনার টেক হোম স্যালারি আফটার ট্যাক্স। সো এটা যদি আপনি টাকায় কনভার্ট করেন তাহলে প্রায় 3,60,000-3,70,000 টাকার মতো স্যালারি। সেটা হচ্ছে আপনার টেক হোম স্যালারি যদি আপনি অন কল করেন আর যদি 48 আওয়ার্স পার উইক কাজ করেন তাহলে। জি, অসংখ্য ধন্যবাদ ভাইয়া। ভাইয়া আরেকটা কোশ্চেন ছিল যে এমআরসিপি করে ক্যারিয়ার করার জন্য ইউকে তে গেলে কি পরিমাণ বা এর টপিকটা চুজ করা কতটুকু করা উচিত কি করা উচিত না, জুনিয়রদের জন্য যদি আপনি একটু সাজেশন দিতেন। যে একজন জানতে চেয়েছিল যদি মধ্যবিত্ত পরিবার বিলং করে থাকে তাহলে সদ্য পাশকৃত এমবিবিএস এর পর পর এমআরসিপি করে ইউকে যাওয়ার প্ল্যান তার জন্য কতটুকু কার্যকরী, এই জিনিস সম্বন্ধে যদি আপনার পরামর্শ দিতেন। ধন্যবাদ ভাইয়া। জি, এটা আসলে ইন্ডিভিজুয়াল সার্কামস্টেন্সেস উপর ডিপেন্ড করে, কিন্তু আমার মনে হয় যে যদি যে কেউ, আমি যেটা এই প্রশ্নের উত্তরটা আগেও দিয়েছি, যে ফ্রেশ গ্র্যাজুয়েটদের জন্য প্ল্যাবটা কিন্তু একটা বেটার এক্সাম। এটা কারণ হচ্ছে প্ল্যাব অনেক ইজিয়ার এক্সাম, আর এটা হচ্ছে গিয়ে ডিরেক্টেড টুয়ার্ডস ফ্রেশ গ্র্যাজুয়েট। তো তাদের নলেজের অ্যাসেসমেন্টটা ওরকম হয় যে ফ্রেশ গ্র্যাজুয়েটের কতটুকু নলেজ আছে সেই পরিমাণে আমরা অ্যাসেস করবো, এর চেয়ে বেশি করবো না। এমআরসিপি পরীক্ষাটা কিন্তু মেডিসিন স্পেশালিস্টদের জন্য।
সো একটা নির্দিষ্ট পরিমাণ স্পেশালিটি এক্সপোজার আর স্পেশালিটি নলেজ ওরা 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 চায় এই অ্যাটলিস্ট এই পেসিএস এক্সামের জন্য। তো আর পেসিএস এক্সামটা দেওয়াটাও কিন্তু একটু একটু টাফ, আর এখানে এখানে সিট পাওয়ার ব্যাপার আছে, আর পেসিএস এক্সাম দেওয়াটা একটু এক্সপেন্সিভও, আর আপনার বেশ কিছু এক্সপিরিয়েন্স লাগবে পেসিএস এক্সামটা দেওয়ার জন্য। আমি পার্সোনালি বলবো যে যদি কেউ ফ্রেশ গ্র্যাজুয়েট হিসেবে ইউকেতে ক্যারিয়ার করতে চায় তাহলে প্ল্যাব রাস্তাটাই বেছে নেওয়ার জন্য এমআরসিপির চেয়ে, কারণ এমআরসিপি আপনি পরে এসে এখানে দিতে পারবেন, এটা কোনো বড় ব্যাপার না। ভাইয়া অসংখ্য ধন্যবাদ ভাইয়া। ভাইয়া এই ক্ষেত্রে হচ্ছে আমরা যে এমআরসিপি বা এমআরসিপি দিয়ে আসলে তো মোটামুটি এক টাইপের তো মেডিসিনের দিকে ক্যারিয়ারটা চলে যায়। এর পরবর্তী যে আর কি পোস্ট গ্রাজুয়েশন করার স্কোপ থাকে এগুলো যদি একটু বলতেন আফটার এমআরসিপি। এমআরসিপি করার পরে আসলে পোস্ট গ্রাজুয়েশন, এখানে আসলে এমআরসিপি করার পরে পোস্ট গ্রাজুয়েশন একটা এসসিই নামে একটা এক্সাম দিতে হয় এখানে, যেটা একটা রিটেন এক্সাম। তো আপনি যদি এমআরসিপি করার পরে হায়ার স্পেশালিটি ট্রেনিং এ ঢুকেন, সাপোজ গ্যাস্ট্রোএন্টারোলজিতে অথবা রিনালে অথবা রেসপিরেটরিতে অথবা অন্য কোনো মেডিসিন সাব ব্রাঞ্চে ঢুকেন, তাহলে ট্রেনিং এর শেষে আপনাকে একটা স্পেশালিটি সার্টিফিকেট এক্সাম নামে একটা এক্সাম আপনাকে দিতে হবে, যেটাতে আপনাকে ট্রেনিং কমপ্লিট হওয়ার সার্টিফিকেশন দেওয়া হবে। সেটা হচ্ছে কি এখানে এন্ড অফ ট্রেনিং এক্সাম বলে এটাকে। আর এখানে আসলে বাংলাদেশের থেকে ব্যাপারটা একটু গ্রাস্প করা টাফ, কিন্তু এখানে কিন্তু আপনি কত ভালো ডাক্তার এটা ডিগ্রি দিয়ে পরিচয় হয় না। আপনার ডিগ্রি কয়টা আছে বা আপনি কি কি আপনি কয়টা ডিগ্রি নিয়েছেন এটা এখানে খুব একটা বড় বিষয় না। এই কারণে এখানে কোনো অল্টারনেট কোনো ওরকম নাই যে বাংলাদেশে যেমন আছে যে আপনি এফসিপিএস করার পর সাথে একটা এমডি ডিগ্রি থাকলে একটা পারসেপশন আসে যে আপনি হয়তো বেটার ডক্টর, কিন্তু এখানে আসলে এরকম কোনো ব্যাপার নাই যে আপনার এই ডিগ্রির সাথে এই ডিগ্রি থাকলে আপনি বেটার ডক্টর হবেন, কারণ এখানে আর কোনো ডিগ্রি নাই। এখানে দ্যাটস দ্য অনলি ডিগ্রি, দ্যাটস দ্য অনলি ওয়ে ইউ ক্যান বি এ ডক্টর। সো ক্লিনিক্যাল মেডিসিনের জন্য এখানে আর কোনো ডিগ্রি নাই, এখানে ট্রেনিংটা আপনার মেইন ইম্পর্টেন্ট। কিন্তু আপনি যদি অল্টারনেট কোনো কাজ করতে চান, যদি রিসার্চে বা একাডেমিক লাইন যদি কিছু কাজ করতে চান, আপনি মাস্টার্স বা পিএইচডি করতে পারেন, সেটা একটা অল্টারনেট উপায়। কিন্তু ক্লিনিক্যাল লাইনে এখানে ওয়ান এন্ড অনলি ডিগ্রি ইজ এমআরসিপি অ্যান্ড এফআরসিপি, যেটা হচ্ছে কি আপনাকে এমআরসিপি পাস করে 10 বছর পরে দেওয়া হয়। সো এখানে যেটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে কি ডিগ্রি বেসড এখানকার, আসলে এখানে ব্যাপারগুলো ডিগ্রি বেসড না। এখানে ডিগ্রিটা শুধু হচ্ছে কি একটা প্রিরিকুইজিট, শুধু একটা 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 এন্ট্রি পয়েন্ট ডিগ্রিটা। এখানে এখানে বাকি আর কোনো কিছুরই কোনো ভ্যালু নেই। পুরোটাই হচ্ছে কি আপনি কতটুকু ভালো ডাক্তার, আপনার ট্রেনিং কত স্ট্রং হয়েছে, আর আপনার অন্য কোয়ালিটিস কি আছে পেশেন্ট ম্যানেজমেন্টের ব্যাপারে বা ইন জেনারেল ম্যানেজমেন্টের ব্যাপারে অথবা একাডেমিক্সে। সো ওগুলা জিনিস বেশি ইম্পর্টেন্ট একটা সেকেন্ড ডিগ্রির চেয়ে। অসংখ্য ধন্যবাদ ভাইয়া। ভাইয়া আরেকজন জানতে চেয়েছিল যে এমআরসিপি করার পর বা হচ্ছে প্ল্যাব করার পরে হোক, যে জব পাওয়ার জন্য অ্যাকচুয়ালি যে ইন্টারভিউ গুলো হয়ে থাকে বেসিক্যালি আমাদের মধ্যে কি খুঁজে, যে জিনিসগুলো আমাদের এখন থেকে ডেভেলপ করা উচিত বা নিজে থেকে মানে প্রিপারেশন নেওয়া উচিত ওইভাবে, এই পয়েন্টগুলো যদি একটু বলতেন। ধন্যবাদ ভাইয়া। হ্যাঁ, জবের ক্ষেত্রে আমি বলবো যে ওইটা দ্যাটস another topic by itself. It will take a long time for me to describe that, but আমি ইন জেনারেল আমি বলবো তারা জানতে চায় যে যে লেভেলের আপনি জবের জন্য অ্যাপ্লাই করেছেন সেই লেভেলের কম্পিটেন্সি আপনার আছে কিনা। সো সো এখানে এরকম না যে আপনাকে সবকিছু জানতে হবে। সাপোজ আপনি একটা অর্থোপেডিক্সের এসএইচও বা মানে জুনিয়র ডক্টরের জন্য আপনি জবের জন্য অ্যাপ্লাই করেছেন, এমন না যে ওরা আপনাকে অর্থোপেডিক্সের কনসালটেন্ট কি করতো কোন সিচুয়েশনে এই টাইপের কোশ্চেন জিজ্ঞেস করবে বা এই টাইপের কোশ্চেন অ্যান্সার আপনার কাছে এক্সপেক্ট করবে। বা রেজিস্ট্রার লেভেলেও না, ওরা জানতে চায় যে আপনি যেই লেভেলে কাজ করবেন সেই লেভেলের কম্পিটেন্সি আপনার আছে কিনা। তো ইউর পারফেক্টলি ফাইন টু সে যে আপনাকে যদি কোনো কোয়েশ্চেন করা হয় যেটার অ্যান্সার আপনি জানেন না, আপনি খুব ইজিলি বলে দিতে পারবেন যে আমি আমার সিনিয়রকে জিজ্ঞেস করবো, এন্ড দে উইল বি পারফেক্টলি হ্যাপি উইথ দ্যাট। সো ওরা জানতে চায় যে আপনার ওই কনফিডেন্সটা আছে কিনা, যে আর ওই সেফটি আইডিয়াটা আছে কিনা, যে আপনি একজন সেফ ডক্টর কিনা ওই লেভেলে কাজ করার জন্য। আপনাকে সবকিছু জানতে হবে ওরকম কোনো কিছু না, তারা আপনার কনফিডেন্স দেখতে চায় আর দেখতে চায় যে আপনি একজন সেফ ডাক্তার কিনা। জি অসংখ্য ধন্যবাদ ভাইয়া। ভাইয়া আপনি নর্মাল বেসিসে মানে কি টাইপের কেস, যদি আপনার কোনো এক্সপিরিয়েন্স শেয়ার করতে যাচ্ছেন যে এই টাইপের কেসগুলো আপনি হ্যান্ডেল করছেন বা এই টাইপের মানে নর্মালি বাংলাদেশের যে ডক্টরগুলো বা আমরা বাংলাদেশে যে কেসগুলো হ্যান্ডেল করি অবভিয়াসলি ইউকে থেকে অনেকখানি ডিফারেন্ট হবে বা হচ্ছে আপনাদের কেস হ্যান্ডেল করার ওয়েটা ডিফারেন্ট, মানে এই জিনিসগুলো একটু যদি ফোকাস আউট করতেন যে এইসব জিনিস হচ্ছে যে বেসিক ডিফারেন্সটা।
যে একটা কেস হ্যান্ডেলিং এর ক্ষেত্রে বা এই টাইপের একটা কেস আমরা বিডিতে এভাবে হ্যান্ডেল করছি, বাট আপনারা ইউকে তে হচ্ছে এই ওয়েতে হ্যান্ডেল করেন বা এভাবে হ্যান্ডেল করা উচিত, এই জিনিসগুলো যদি একটু ডিসকাশন করতেন। ধন্যবাদ ভাইয়া। আসলে আসলে আমি যদি বলি যে ইউকেতে আমরা একটা কাজ এভাবে করি, এটা এভাবেই করা উচিত, এটা আসলে খুব আমার মনে হয় যে ভুল কথা হয়ে যায়। সব দেশের নিজের নিজের সিস্টেম আছে। বাংলাদেশে যেটা যেটা হোয়াট ওয়ার্কস ইন বাংলাদেশ ওয়ার্কস ইন বাংলাদেশ। এখানে এখানে এমন কোনো কিছু নাই যে ইউকের মডেলই বাংলাদেশে ফলো করতে হবে। কিন্তু আমি প্র্যাকটিসের ক্ষেত্রে বলতে চাই যে ইউকের প্র্যাকটিস অনেক বেশি এভিডেন্স বেসড। এখানে যেগুলো ডিসিশন নেওয়া হয় পেশেন্টের ব্যাপারে বা ট্রিটমেন্ট দেওয়া হয় বা বা যে কোনো কোনো ইনভেস্টিগেশন অর্ডার করা হয়, সবকিছু এভিডেন্স বেসড। এই জিনিসের প্র্যাকটিসটা বাংলাদেশে খুব একটা নেই। এমনকি আমি বলতে পারি যে অনেক অনেক নাম করা প্রফেসর বা বড় বড় ডাক্তারও ওনারাও এভিডেন্স বেসড মেডিসিনের ব্যাপারে ওনাদের আইডিয়া একটু কম। and there's nothing wrong with that. এখানে খারাপ কোনো ব্যাপার না, কিন্তু এখানে ব্যাপারটা সবকিছু এভিডেন্স বেস। সো আপনি যদি কোনো একটা পেশেন্টকে সাপোজ একটা অ্যান্টিবায়োটিক দিতে চান, যেটা যেটা আপনার মনে হয় পেশেন্টের জন্য ভালো, এটাতে আপনি যদি বলেন যে এই জিনিসটা আপনি ডেভিডসনে পড়েছেন, দ্যাটস নট আ ভেরি গুড আনসার এখানে ইউকেতে। তো এখানে কেউ কেউ মেইন বই বা যেটা আমরা মেইন বই হিসেবে মনে করি যে ডেভিডসন বা হ্যারিসন, ওগুলা পড়ে কেউ এখানে ট্রিটমেন্ট দেয় না। এইটাই হচ্ছে বেসিক ডিফারেন্স ইউকে আর বাংলাদেশের। এখানে বাংলাদেশের সবাই বেশিরভাগ সময় মেইন বই পড়ে বা বা যেগুলা আমরা ডেভিডসন বা হ্যারিসন যেগুলো বই পড়েছে ওগুলো বই পড়ে ট্রিটমেন্ট দেয়। আমি আবারও বলছি দ্যাটস নাথিং রং উইথ দ্যাট। এটা পুরোপুরি বাংলাদেশের সিস্টেম। কিন্তু এখানে যেটা আপনি ট্রিটমেন্ট দিবেন সেটার পিছনে স্ট্রং এভিডেন্স থাকতে হবে। শুধুমাত্র আমি বইতে পেয়েছি এটা দ্যাটস নট এ ভেরি গুড আনসার। তো যে কোনো ট্রিটমেন্টের জন্য, যে কোনো ইনভেস্টিগেশনের জন্য অনেক রিসার্চ হয়, আর সেই রিসার্চের মধ্যে যে এভিডেন্সটা পাওয়া যায় সেই এভিডেন্সের উপর ভিত্তি করে এখানে ট্রিটমেন্ট দেওয়া হয় বা ইনভেস্টিগেশন করা হয়। সো আমি বলবো এটাই মেইন ডিফারেন্স ইউকে আর বাংলাদেশের প্র্যাকটিসের মধ্যে, মেডিকেল প্র্যাকটিসের মধ্যে। জি ভাইয়া, অসংখ্য ধন্যবাদ ভাইয়া। ভাইয়া এই ক্ষেত্রে তো একটা করোনা প্যান্ডেমিক চলছে এত সময় ধরে, এই করোনার সময়কালীনে আপনার এক্সপিরিয়েন্স কেমন ছিল অ্যাজ এ ফ্রন্টলাইন ফাইটার, যদি আমাদের সাথে শেয়ার করতেন ইউকে তে। তো আসলে প্যান্ডেমিক তো আসলে পুরো ওয়ার্ল্ডে হয়েছে, সেজন্যই নাম আসলে প্যান্ডেমিক। তো যখন প্যান্ডেমিক স্টার্ট হয়েছে তখন আসলে পুরো ওয়ার্ল্ডই থতমত খেয়ে গেছে। এরকম আসলে মনে করা ঠিক না যে বাংলাদেশে সবাই আনঅর্গানাইজ ছিল বলে বাংলাদেশে সবকিছু ঠিক মতো হ্যান্ডেল করা হয়নি। এখানেও অনেক কিছু আনঅর্গানাইজ ছিল ইউকেতে, আমি জানি ইউএসএ তেও ছিল। সো যখন when it hit, যখন আসলে প্যান্ডেমিকটা আসলো তখন পুরো ওয়ার্ল্ডের সব দেশেরই সরকাররাই খুবই থতমত খেয়ে গেছিল। তো মিসম্যানেজমেন্ট বা ডিসঅর্গানাইজ বিহেভিয়ার ফ্রম দ্য গভর্নমেন্ট, এটা সব জায়গায় ছিল, ইউকেতেও ছিল। শুরুর দিকে পিপি নিয়ে অনেক ক্রাইসিস হয়েছিল, পিপি নিয়ে অনেক কোয়েশ্চেন্স উঠেছিল যে কোন ধরনের পিপি আসবে, কোন ধরনের পিপি রেকমেন্ড করা হবে বা কোন ধরনের প্রোটেকশন আমাদেরকে দেওয়া হবে। কিন্তু আস্তে আস্তে এই জিনিসগুলো একটু অর্গানাইজড হয়। আমি বলবো না যে খুব খুব বেশি খারাপ ভাবে অর্গানাইজ হয়েছে, কিন্তু হয়তো আর একটু বেটার ভাবে হতে পারতো। আর এখানে বলে রাখা ঠিক যে আমরা কিন্তু পুরা টাইমটাই, যেখানে প্যান্ডেমিক থেকে শুরু হয়েছে এখন পর্যন্ত, কিন্তু আমরা সার্জিক্যাল মাস্ক পরেই কাজ করেছি, ফ্রম ইডি আপ টু দ্য মেডিকেল ওয়ার্ডস। সো আমাদের মুখের প্রোটেকশন বলতে শুধুমাত্র সার্জিক্যাল মাস্কই ছিল। তো এরকম অনেকে মনে করে যে আমরা মনে হয় একদম N95 পরে সবসময় বসে থাকছি হসপিটালে, ব্যাপারটা আসলে সেরকম না। এমনকি আমরা পুরোপুরি কোনো কাভারওয়ালও কখনো পরি নাই। আমরা শুধু সিম্পল স্ক্রাব আর ফেস মাস্ক পরে কাজ করেছি। শুরুর দিকে অনেকে ভয় পেয়েছে, আমি শুরুতে ভয় পেয়েছিলাম, কিন্তু আস্তে আস্তে ভয়টা কেটে গেছে। অনেকে এফেক্টেড হয়েছে, অবশ্যই অনেকে মারাও গেছে। ওভারঅল শুরুর দিকে ব্যাপারটা অনেক ভয়ের ছিল, এখন আস্তে 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 একটু একটু প্যালেটেবল হয়ে যাচ্ছে এখন আসলে। ভাইয়া, ভাইয়া আপনার মানে এর ইতিমধ্যে তো আপনি তো ইউকে তেই টানা আছেন, মানে বিটিতে ওভাবে আসা হয় বা এরকম হয় কিনা, যে বা কত সময় হয়েছে আপনার হচ্ছে বিডির সিস্টেম গুলো আপনার সম্বন্ধে আপনি ইউকে তে গিয়েছেন বা মেডিকেল সিস্টেম থেকে দূরে আছেন এই টাইপের, এটা যদি একটু বলতেন। আই গেস আমি কোশ্চেনটা একটু কনফিউশন করে ফেললাম। কোশ্চেনটা ছিল লাইক, আপনি যেহেতু বললেন যে 4 বছর ধরে আপনি ইউকে তে আছেন, এখন মেডিকেল এর মধ্যে কি আর আপনার বাংলাদেশ সম্বন্ধে কানেকশন থাকা রয়েছে, অথবা আপনি পার্মানেন্টলি ইউকে তেই আছেন, এটাই না, জানতে আমি চাচ্ছি। পার্মানেন্টলি ইউকেতে আছি। হ্যাঁ, বাংলাদেশ দেশে গেছি আমি কয়েকবার, বাট জাস্ট ঘুরতে। বাট অবভিয়াসলি এখন এখন ফেসবুকের যুগ।
আর চ্যাট গ্রুপের যুগ, হোয়াটসঅ্যাপে আর মেসেঞ্জারে আমার ফ্রেন্ডরা সবাই অ্যাটলিস্ট কত বলবো 50-60 জন 70 জন ফ্রেন্ডরা সব সব বাংলাদেশে কাজ করতেছে। তো তো খুব একটা ভালো ধারণা পাওয়া যায় যে বাংলাদেশেও কি হচ্ছে এটা। আর হ্যাঁ, তো তো এটা আসলে নিউজটা ট্রান্সমিট হতে খুব বেশি সময় লাগে না, যে দেশে কি হচ্ছে, কিভাবে হচ্ছে না হচ্ছে। তাছাড়া সবাই তো দেশে আছে, খালি ফ্রেন্ডসরা না, অন্য আত্মীয় স্বজনরাও আছে। হ্যাঁ, এক্ষেত্রে হচ্ছে করোনাকালীন সময় মানে আপনি হচ্ছে দুইটার কোরিলেশনে যেরকম দুই জায়গায় অনেক টাইপের প্রবলেম হতো, বা হচ্ছে এই যে বললেন দুই জায়গায় হচ্ছে কেউই প্রিপেয়ার ছিল না করোনার জন্য, অনেক টাইপের মিসম্যানেজমেন্ট হচ্ছিল বা অনেক টাইপের নতুন নতুন জিনিসপত্র আসছিল, যে এই ট্রিটমেন্ট প্রোটোকল বা ওই ট্রিটমেন্ট প্রোটোকল। দুইটার ক্ষেত্রে কম্পারিজনে মানে আপনার এক্সপিরিয়েন্স বা আপনার ধারণাগুলো যদি একটু বলতেন যে ম্যানেজমেন্টে কিরকম হচ্ছিল, বা বাংলাদেশও ইউকের তুলনায় কতটুকু যাচ্ছিল করোনা ম্যানেজমেন্টে, বা এখনো কতটুকু আছে, এই জিনিসটা সম্বন্ধে যদি একটু বলতেন। আসলে এই ব্যাপারে আসলে বেশি কথা বলতে গেলে আলোচনা পলিটিক্যাল দিকে চলে যায়, আর আর অনেকের রোশানলে পড়ার সম্ভাবনা আছে। তো আমি এই বিষয়ে খুবই ডিপ্লোম্যাটিক ভাবে অ্যান্সার দিব যে যে যেহেতু আমি বাংলাদেশে কাজ করি না, এই বিষয়ে আমি আসলে খুব বেশি কথা বলতে চাই না। একটা জিনিস আমি বলতে চাবো যে আমি একটা ন্যাশনাল গাইডলাইন দেখেছিলাম বাংলাদেশের করোনার সময়, যে শুরুতে এসেছিল, ওখানে আইভারমেকটিন দেওয়া হয়েছিল ন্যাশনাল গাইডলাইনে, যেটা আমার কাছে একটু খুব বেশি খটকা লেগেছে। আর ওখান থেকে আমার ধারণাটা এসেছে যে বাংলাদেশে যারা দেশে যারা ন্যাশনাল গাইডলাইন লেভেলে কাজ করছেন, তারাও এভিডেন্স বেসড মেডিসিন ব্যাপারে ব্যাপারে খুব কম ধারণা রাখেন। যেহেতু আইভারমেকটিনের কোনো স্ট্রং বেস নাই, কোনো স্ট্রং এভিডেন্স নাই, অ্যাটলিস্ট আপ আনটিল নাও। আমি বলতেছি না যে 1 বছর পরে হবে না। আর করোনার শুরুতে তো একেবারেই না। করোনা চলে আসে 1 মাসের মধ্যে আপনি যখন ন্যাশনাল গাইডলাইনে আইভারমেকটিনকে ইনক্লুড করবেন, তখন বলাই যায় যে আপনার এভিডেন্স বেসড মেডিসিন ব্যাপারে খুব একটা ধারণা নেই। তো এখানে যেটা করোনার প্রোটোকল করা হয়েছে সবই হচ্ছে গিয়ে খুবই এভিডেন্স বেসড করা হয়েছে, যতটুকু রিসার্চের মাধ্যমে পাওয়া গেছে ততটুকুই দেওয়া হয়েছে, এটুকু আমি বলতে পারি। আর ফার্দার খুব একটা কমেন্ট আমি করতে চাই না বাংলাদেশে কিভাবে করোনা ডিল করা হয়েছে এই ব্যাপারে। জি ভাই, অসংখ্য ধন্যবাদ ভাইয়া। ভাই আরেকজন জানতে চেয়েছিল যে ক্রিটিক্যাল মেডিসিন কেয়ার টপিকটা সম্বন্ধে জানতে চেয়েছিল, যে ওই টপিকটাতে ইউকে তে ক্যারিয়ার অপরচুনিটিস কেমন, যদি একটু বলতেন। হ্যাঁ, ক্রিটিক্যাল কেয়ার মেডিসিনের ক্যারিয়ার অপরচুনিটি খুব ভালো। সমস্যা হচ্ছে গিয়ে আপনার রাস্তাটা একটু কমপ্লিকেটেড ক্রিটিক্যাল কেয়ার মেডিসিনে। সো ক্রিটিক্যাল কেয়ার মেডিসিনে যাওয়ার দুটো রাস্তা আছে, একটা হচ্ছে গিয়ে অ্যানেস্থেটিক্স হয়ে, আর একটা হচ্ছে গিয়ে মেডিসিনের রাস্তায়। সো দুই রাস্তাতেই আপনাকে ডুয়াল ট্রেইনড হতে হবে। সো সো দ্য ট্রেনিং প্রসেস বিকামস লঙ্গার। সো যেমন আমি বলছি, যেমন মেডিসিনের ক্যারিয়ার যখন আমি করব, তখন আমার অলরেডি ক্যারিয়ারের জন্য ট্রেনিং ইয়ার লাগে 7 থেকে 8 বছর। তো আমি যদি আমার মেডিসিনের পাশাপাশি যদি ক্রিটিক্যাল কেয়ার মেডিসিনও আমি যদি করতে চাই, মানে দুটো একসাথে করতে চাই, যেহেতু শুধুমাত্র ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন করা সম্ভব, হয়তো হ্যাঁ সম্ভব, কিন্তু তাও আপনাকে শুধুমাত্র, সরি আমি একটু ক্লিয়ার করে বলি ব্যাপারটা। ক্রিটিক্যাল কেয়ার মেডিসিনে 3 ভাবে ক্যারিয়ার করা যায়। একটা হচ্ছে গিয়ে আইদার জাস্ট ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন, আর একটা হচ্ছে গিয়ে মেডিসিনের কিছু ব্রাঞ্চ প্লাস ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন, আর একটা হচ্ছে গিয়ে অ্যানাস্থেটিক্স প্লাস ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন। কিন্তু 3 রকম ভাবে আপনাকে যাইতে হলে শুরুতেই একটা বেসিক ডিগ্রি নিতে হবে। তো আপনাকে আইদার এমআরসিপি ফুল কমপ্লিট করতে হবে, অথবা আপনার এফআরসিএ পার্ট 1 কমপ্লিট করা লাগবে। সো আপনাকে কিছু বছর ট্রেনিং করতে হবে, এমআরসিপি বা এফআরসি কমপ্লিট করতে হবে, তারপর আপনি সরাসরি ক্রিটিক্যাল কেয়ার মেডিসিনে কাজ করতে পারবেন 5 বছরের জন্য, অথবা ডুয়াল ট্রেনিং করতে পারবেন আরেকটা স্পেশালিটির সাথে। যদি আপনি ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন নিয়ে খুবই প্যাশনেট হন, আর যদি মনে করেন যে আপনি ওটার বাইরে অন্য কিছু করবেন না, তাহলে তাহলে ওই যে আপনার 5 বছর ক্রিটিক্যাল কেয়ার মেডিসিনের ট্রেনিং করতে পারেন। আর যদি আপনি অপরচুনিটির কথা বলেন, তাহলে আমি বলবো যে অনেক বেশি ভালো অপরচুনিটি আছে ক্রিটিক্যাল কেয়ার মেডিসিনে, যদিও ঢোকার রাস্তাটা একটু কমপ্লিকেটেড। জি, অসংখ্য ধন্যবাদ ভাইয়া। ভাইয়া আরেকজন জানতে চেয়েছিল যে অন ফিল্ড কিছু সাপোর্ট থাকে, লাইক আমাদের এটিএলএস বা হচ্ছে বিএলএস, এগুলা মেনটেন করে যে সাপোর্ট গুলা দিতে হয় অন ফিল্ড, এই সেক্টরটা হচ্ছে কিসের আন্ডার পড়ে? এই সেক্টরটা কি ক্রিটিক্যাল মেডিসিনের আন্ডারে, নাকি এটা আলাদা কোনো ডিপার্টমেন্ট, এটা যদি একটু বলতেন। অন ফিল্ড মানে আমি ঠিক প্রশ্নটা বুঝলাম না। অনফিল্ড বলতে ভাইয়া যে কোনো ক্রাইসিস অর হচ্ছে যে কোনো দুর্যোগ হলো বা আর্থকোয়াক, কোনো অ্যাক্সিডেন্ট, অনফিল্ডে যে সাপোর্টটা দিতে হয়, যে ইমার্জেন্সি কিছু ম্যানেজমেন্ট, এটা কোন ডিপার্টমেন্টের আন্ডারে পড়ে? এটা কি ক্রিটিক্যাল মেডিসিনের আন্ডারে অর অন্য কোনো ডিপার্টমেন্টে? এই জিনিসটা যদি একটু ক্লিয়ার করতেন।
আচ্ছা, কোশ্চেনটা আমি যদি খুব ভালো মতো বুঝতে পারিনি, কিন্তু আমি একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করছি যেটাতে হয়তো আপনার প্রশ্নের উত্তর আপনি কিছুটা ধারণা পাবেন। তো এখানে যখন কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়, সাপোজ রাস্তায় একটা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয় অথবা কোনো একটা দুর্যোগ হইলো, ওখানে ফার্স্ট রেসপন্ডার কিন্তু ডাক্তাররা না, ওখানে ফার্স্টে যায় প্যারামেডিকরা অ্যাম্বুলেন্স নিয়ে, আর অ্যান্ড দে আর ট্রেইনড টু ডিল উইথ অল কাইন্ড অফ ইমার্জেন্সি অন দ্যাট স্পট। তো তাদের খুব ভালো ট্রেনিং থাকে যে আপনার ওই ধরনের প্রবলেম ডিল করার জন্য। মাঝে মাঝে তাদের সাথে কিছু ইমার্জেন্সি ডক্টরস যায়, ইমার্জেন্সি মেডিসিনের কিছু ডক্টরস যায়, বাট সব সময় না, 99% অফ দ্য টাইম তাদের সাথে ওই শুধুমাত্র প্যারামেডিক্সরা ডিল করে। তারা স্পেশালিস্ট এই কাজে যে তারা ওখানে পেশেন্টকে স্টেবিলাইজ করে হসপিটালে নিয়ে আসবে, তারপর এখানে সেই ট্রিটমেন্টটা দেওয়া হবে। ক্রিটিক্যাল কেয়ার কখনোই, আমার যতদূর জানা আছে, ক্রিটিক্যাল কেয়ার কখনোই ফিল্ডে কাজ করে না। ফিল্ডে মাঝে মাঝে ইমার্জেন্সি মেডিসিনের ডাক্তাররা কাজ করে, বাট সেটা খুবই রেয়ার। বেশিরভাগ ক্ষেত্রেই অন স্পট অন দ্য ফিল্ড প্যারামেডিক্সরা ডিল করে, আর তারপর তার পেশেন্টটাকে ট্রান্সপোর্ট করে আনে হসপিটালে, যেখানে সব রকম ফ্যাসিলিটি থাকে, আর সেখান থেকে তারপর যতটুকু সাপোর্ট পেশেন্টের দরকার সেরকম অনুসারে সাপোর্ট দেওয়া হয়। জি, অসংখ্য ধন্যবাদ ভাইয়া। ভাইয়া আরেকজন জানতে চেয়েছিল যে আমরা এখানে যেরকম হচ্ছে থিওরিটিক্যাল বা যারা হচ্ছে টিচার বা প্যারাক্লিনিক্যাল যে টপিকগুলো বলা যায়, যে সাবজেক্ট ওয়াইজ যেরকম হচ্ছে অ্যানাটমি বা হচ্ছে ফিজিওলজি, এসব টপিকের উপর যারা হচ্ছে গ্রাজুয়েশন করে বা পোস্ট গ্রাজুয়েশন করে হচ্ছে জব ওয়াইজ হচ্ছে করে, যারা হচ্ছে ক্লিনিক্যালি কোনো প্র্যাকটিস করেন না, এই জিনিসটা হচ্ছে ইউকে তে কেমন অপরচুনিটিস আছে কিনা, যে থিওরির উপরে পড়ে কোনো মেডিকেল কলেজে লেকচারার হওয়া বা প্রফেসর হওয়া, এই জিনিসগুলোর স্কোপ কেমন, এই জিনিসটা যদি একটু বলতেন। সো এই জিনিসটার স্কোপটা আমি বলবো খারাপ না, কিন্তু কিন্তু এটা আসলে আমি আসলে আই এম নট দ্য বেস্ট পারসন টু আনসার দ্যাট কোয়েশ্চেন, দ্যাটস দ্য থিং। আমি মেইনলি ক্লিনিক্যাল লাইনে কাজ করি, আর আপনি যদি ওই টাইপের লেকচারের সাইডে বা একাডেমিক সাইডে কাজ করতে চান, তাহলে আপনাকে মাস্টার্স করতে হবে, তারপর আইডিয়ালি একটা পিএইচডি করা লাগবে, তারপর আপনি ওই ফিল্ডে কাজ করতে পারবেন। আমার যেটা জানা মতে যে এই ফিল্ডের অপরচুনিটি একটু একটু শ্রিঙ্কিং, দ্যাটস হোয়াট মাই আন্ডারস্ট্যান্ডিং ইজ, যে আমার যেটা জানা মতে যে অপরচুনিটি একটু শ্রিঙ্ক করে যাচ্ছে, কারণ কারণ রিসার্চে পুরো ওয়ার্ল্ড থেকেই ফান্ডিং একটু কমের দিকে যাচ্ছে, যতদিন যাচ্ছে একটু অ্যাপ্লাইড লাইনে যাচ্ছে। বাট আমি আবার বলতে চাই, আমি 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 বেস্ট পারসন না এই কোশ্চেনটা অ্যান্সার করার জন্য, কারণ আমার খুব কম ধারণা ওই বিষয়ে। সো আমার মনে হয় যে আমার এতটুকুই বলা উচিত। অসংখ্য ধন্যবাদ ভাইয়া। ভাইয়া তাহলে আমরা হচ্ছে মেডিসিন টপিকটাতেই চলে আসি, মানে মেডিসিন ছাড়াও এখানে যদিও অনেক কিছু নিয়ে আলোচনা হচ্ছিল, মেডিসিনে যে ক্যারিয়ার করার জন্য নর্মালি তো এমআরসিপি তো প্রাইমারি লেভেলে থাকবে। কেউ কি মনে করেন যে প্ল্যাব দিয়ে সরাসরি অন্য কোনো ডিগ্রিতে গিয়ে মেডিসিনে করতে পারবে কিনা ক্যারিয়ার, বা কোন কোন ডিগ্রি রয়েছে যেগুলো, বা ট্রেনি পোস্ট বলতে পারেন, ওইগুলো যদি একটু বলতেন যে কোন কোন টপিক রয়েছে মেডিসিনের আন্ডারে যেগুলোর উপরে সে ট্রেনিং এর উপর গেল অথবা হচ্ছে ডিগ্রির জন্য অ্যাপ্লাই করতে পারবে। আমি যেটা একটু আগে বললাম যে এই জিনিসটা গ্রাস্প করা একটু টাফ, কিন্তু এমআরসিপি ইজ দ্য অনলি ডিগ্রি হিয়ার ইন ইউকে। আসলে আর কোনো ডিগ্রি নাই যে আপনি অন্য কোনো ডিগ্রি করবেন মেডিসিনের জন্য। মেডিসিনে ক্যারিয়ার করতে হলে আপনাকে এমআরসিপি করা লাগবে, আর এমআরসিপি ছাড়া অন্য কোনো ডিগ্রি করে কোনো লাভও নাই আসলে, আর কোনো এক্সট্রা বেনিফিটও নাই, খুব থাকলেও খুব কম। সো আপনি যদি মেডিসিনে ক্যারিয়ার করতে চান, এমআরসিপি ইজ দ্য অনলি অপশন। আর যেটা বললাম যে ট্রেনিং এ ঢুকতে হলে শুরুতে আপনাকে জেনারেলাইজ ট্রেনিং করতে হবে, আর যেটা ইন্টারনাল মেডিসিন ট্রেনিং, তো আপনি শুরু থেকেই ফার্স্ট ইয়ার থেকেই আপনি অন্য কোনো সাবজেক্টে ট্রেনিং করতে পারবেন না। চলে যেমন যে আপনি যদি চান যে আপনি রিউমাটোলজিতে ক্যারিয়ার করবেন, এটা সম্ভব না যে আপনি আপনি প্রথম বছর থেকে আপনি রিউমাটোলজিতেই খালি কাজ করবেন, এটা সম্ভব না। আপনাকে সব ব্রাঞ্চে কাজ করতে হবে অ্যাটলিস্ট 3 বছর, আর তারপর ফোর্থ ইয়ার থেকে আপনি রিউমাটোলজিতে কাজ করবেন। তো ওই ফার্স্ট 3 বছরের মধ্যে আপনাকে এমআরসিপি কমপ্লিট করতে হবে। এখানে আর কোনো ডিগ্রি নাই অ্যাটলিস্ট মেডিসিনে। সার্জারি আর অ্যানেস্থেশিয়াতে বা গাইনিতে বা অন্য কোনো ব্রাঞ্চে আছে, কিন্তু মেডিসিনের একমাত্র ডিগ্রি হচ্ছে এমআরসিপি, আর এটা কিছুটা আসলে এন্ট্রি কোয়ালিফিকেশন ইনটু হায়ার স্পেশালিটি ট্রেনিং হিসেবে ট্রিটেড হয়। সো সো দ্যাটস ইট, এখানে আর কোনো অন্য কোনো এক্সট্রা ডিগ্রি নেই। জি, অসংখ্য ধন্যবাদ ভাইয়া। ভাইয়া আরেকজন জানতে চেয়েছিল ফ্যামিলি মেডিসিন টপিকটা নিয়ে, ফ্যামিলি মেডিসিনের সেক্টরটা কিরকম বা হচ্ছে স্কোপ কেমন, এই জিনিসটা যদি একটু বলতেন। ধন্যবাদ ভাইয়া। থ্যাংক ইউ। সো ফ্যামিলি মেডিসিন আসলে টার্মটা আসলে ইউজ হয় বেশি ইউএসএ তে। এখানে ফ্যামিলি মেডিসিন যদিও অনেকে বলে ফ্যামিলি মেডিসিন টার্মটা ইউজ করে, কিন্তু আসলে
ফ্যামিলি মেডিসিন স্পেশালিস্টটা আসলে এখানে জেনারেল প্র্যাকটিশনার। জেনারেল প্র্যাকটিস জিপি, যেটা একটু আগে আমরা কথা বলছিলাম যে 3 বছরের ট্রেনিং করতে হয়, এমআরসি জিপি করতে হয়, ওটা করে যারা হয়, যারা যেই স্পেশালিটিতে যায় সেটা হচ্ছে জিপি। অনেকে এটাকে ফ্যামিলি মেডিসিন বলে, কিন্তু এই টার্মটা বেশি, ফ্যামিলি মেডিসিন স্পেশালিটি টার্মটা ইউজ হয় হচ্ছে ইউএসএ তে, নট ইন ইউকে। আর জিপির তো অপরচুনিটিস খুব ভালো, ইউকে ইজ ইন ডায়ার নিডস অফ জিপিস। সো এখানে জিপি হিসেবে কাজ করার অনেক সুযোগ আছে, অনেক 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 অপশনস আছে। আর ইউকে জিপির অনেক ডিমান্ড এখন আপাতত। জিপির হচ্ছে যে জেনারেল মানে কোয়ালিফিকেশন গুলো বা জিপি হওয়ার জন্য মানে এক্সট্রা কি কি ট্রেনিং থাকা জরুরি, যেগুলো মনে করেন যে আমি বাংলাদেশ থেকে হয়তো কিছু সার্টিফাইড কোর্স করে যেতে পারলাম, যে কার্ডিওপালমোনারি রেসিসিটেশন বা হচ্ছে এই টাইপের অনেকগুলো ছোট মোটো কোর্স থাকে, বা এগুলো কোনো কাজে আসে কিনা এই জিনিসটা একটু বলতেন। যদি আমি জেনারেল প্র্যাকটিশনার হিসেবে আমার টার্গেটটা থাকি যে আমি ইউকে তে জিপি হিসেবে জবের জন্য অ্যাপ্লাই করব, আমার ফার্স্ট টার্গেট, ওই ক্ষেত্রে আমার এই টাইপের যে ট্রেনিং গুলো রয়েছে যেগুলো আমি বিডিতে করে ফেলতে পারি ইন্টার্নের সময় বা ইন্টার্নের পর, এগুলো কতটুকু কার্যকর যদি বলতেন। আমি বলবো খুবই কম, আমি বলবো খুবই কম। আর এগুলোর পিছনে সময় নষ্ট না করে ভালো, এটা হবে আমার 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 সাজেশন। আপনার যদি আপনি যদি জানেন যে আপনি জিপি হিসেবে কাজ করতে চান এখানে, আমার মনে হয় দ্য বেস্ট অপশন ইজ টু গিভ প্ল্যাব অ্যাজ সুন অ্যাজ পসিবল। যত দ্রুত সম্ভব প্ল্যাব কমপ্লিট করে ইউকে তে চলে আসেন। তারপর এখানে আরেকটা, এখানে একটা এন্ট্রি এক্সাম দিতে হয় জিপিতে ঢোকার জন্য, এমএসআরএ বা এমআরএসএ বলে। আমি এক্স্যাক্টলি জানি না, যেহেতু আমি ওই লাইনে না। কিন্তু ওইটা রিটেন এক্সাম দেওয়ার পর ওখান থেকে আপনি জিপিতে ঢুকতে পারবেন। ওখানে হ্যাঁ, জিপিতে ঢোকার জন্য আপনি দেশে কিছু এক্সট্রা কাজ করতে পারবেন, কিন্তু সেগুলা এগুলা এগুলা কোর্স টাইপের কাজ না। আপনি হয়তো কিছু একটা রিসার্চ লাইনে কাজ করতে পারবেন, বা অডিট লাইনে কাজ করতে পারবেন, বা আপনি টিচিং করতে পারবেন। আপনি যদি বলেন যে আমি ওখানে ছাত্র পড়াই, সেটাও আপনি জিপি ট্রেনিং এ ঢোকার ক্ষেত্রে হেল্প করবে। কিন্তু এই টাইপের কোর্সকে আমি একেবারে রিকমেন্ড করবো না। কোন স্পেসিফিক কোর্সের আপনার দরকার নেই জিপি হিসেবে কাজ করার জন্য। অসংখ্য ধন্যবাদ ভাইয়া। ভাইয়া হচ্ছে সাইকিয়াট্রি নিয়ে একজন জানতে চেয়েছিল যে ইউকে তে সাইকিয়াট্রির কেমন স্কোপ, যদি বলতেন। ধন্যবাদ ভাইয়া। খুব ভালো স্কোপ, আমি বলবো। সাইকেট্রি স্কোপও খুব ভালো। আর সাইকেট্রির জন্য আলাদা একটা এক্সাম দেওয়া লাগে, এমআরসিপি সাইক, বাট দ্যাটস ডিফারেন্ট। সো আপনার সাইকেট্রির এন্ট্রি পয়েন্টটাও কিছুটা জিপির মতোই। আপনি আপনি যদি সাইকেট্রির ব্যাপারে প্যাশনেট হন, আমি বলবো অ্যাজ সুন অ্যাজ পসিবল প্ল্যাব দিয়ে ইউকেতে চলে আসেন। তারপর এখানে একটা জিপি এন্ট্রি যে এক্সামটা হয়, সেই সেম এক্সামই হচ্ছে কি ইজ অ্যাকসেপ্টেড ফর এন্ট্রি ইনটু সাইকিয়াট্রি। সো ওই রিটেন এক্সামটা দিলে আপনি যখন ভালো পারফর্ম করেন, আর আপনি যদি সাইকেট্রির ব্যাপারে প্যাশনেট থাকেন, আপনি সাইকেট্রির ট্রেনিং জব পাবেন ইনশাল্লাহ। ওটাও 8 বছরের ট্রেনিং, কিন্তু সাইকেট্রির জন্য এমআরসিপি দিতে হয় না। সাইকেট্রির ডিফারেন্ট একটা এক্সাম আছে, সেটাকে বলে এমআরসিপি সাইক। ওটাও আপনি দেশে বসে দিতে পারবেন না, এখানে এসে দিতে হবে। সো আমি বললাম সাইকেট্রির ব্যাপারে যদি ইচ্ছা থাকে, তাহলে যত দ্রুত সম্ভব প্ল্যাব দিয়ে এখানে চলে আসাই ভালো। আর স্কোপের কথা বললে খুব ভালো স্কোপ, সাইকেট্রিস্টের অনেক দরকার আছে ইউকেতে। আর খুব ভালো স্কোপ, আশা করি নেক্সট নেক্সট 5-10 ইয়ার্স আপনি খুব ভালো ক্যারিয়ারে ঢুকার এবং কাজ করার সুযোগ পাবেন। আর তারপর তো আছেই, তারপর তো আপনি ইনশাল্লাহ কনসালটেন্ট হয়ে যাবেন। ভাইয়া ভাইয়া নর্মাল মেডিসিনের ক্ষেত্রে, ক্যারিয়ার ক্ষেত্রে মেডিসিনের অন্যান্য সেক্টরের সাথে যদি একটু লাইক ফাইনান্সিয়াল দিক দিয়ে আর হচ্ছে ওয়ার্কলোডেরটা যদি একটু কম্পারিজনটা বলতেন, যে অন্যান্য যে সেক্টরগুলো রয়েছে, বলেন সাইকিয়াট্রি বলেন, অথবা হচ্ছে সার্জিক্যাল ফিল্ড, অথবা হচ্ছে জেনারেল প্র্যাকটিশনার জিপি বলেন, আর ওটার সাথে যেরকম ক্রিটিক্যাল কেয়ার রয়েছে, ওটার পাশাপাশি আপনি যদি মেডিসিন, যেটা মেডিসিনের যদি লাইনে থাকেন, এই ক্ষেত্রে হচ্ছে যে স্যালারিটা আর একটা হচ্ছে ওয়ার্কলোড, এই দুইটা একটু যদি কম্পারিজন করে বলতেন। ধন্যবাদ ভাই। এখানে স্যালারি সব ইউনিফর্ম, তো ওখানে ওরকম আমিও আগে আমি ঠিক না, আমি বলবো হ্যাঁ, আমি বা অনেকেই যারা আমরা সাউথ ইস্ট এশিয়া থেকে আসি, খালি আমরা না, আমরা বা বাংলাদেশিরা বা ইন্ডিয়ানরা বা পাকিস্তানিরা, সবার একটা একটা আইডিয়া থাকে যে কোনো একটা স্পেশালিটিতে গেলে হয়তো বেশি টাকা পাওয়া যাবে। আসলে আসলে ইউকের ক্ষেত্রে এটা এটা পুরোপুরি ভুল ধারণা। ইউএস এর ক্ষেত্রে কিছুটা হতে পারে, আমার ওর ব্যাপারে বেশি ধারণা নেই। ইউকের ক্ষেত্রে সবার স্যালারি ইউনিফর্ম। আপনি একই গ্রেডের একজন ডাক্তার, যদি আপনি মেডিসিনের রেজিস্টার হন বা সার্জারি রেজিস্টার হন বা সাইকিয়াট্রি রেজিস্টার হন, আপনার স্যালারি সেম। ইট অল ডিপেন্ডস অন হাউ মাচ ইউর ওয়ার্কিং। সো আপনি যদি 48 ঘন্টা কাজ করেন, অন কল থাকেন, বা রাতের বেলা কাজ করেন, আনসোশ্যাল আওয়ারে কাজ করেন, তাহলে আপনি কিছু ইনসেন্টিভ পাবেন, কিন্তু আপনাদের সবার বেসিক স্যালারি সেম। ইভেন অ্যাজ এ কনসালটেন্ট হিসেবেও আপনার স্টার্টিং বেসিক স্যালারি সবার সেম।
সো এখানে খুব একটা হসপিটাল মেডিসিনে খুব একটা ডিফারেন্স হয় না। জিপিদের ক্ষেত্রে ব্যাপারটা একটু ডিফারেন্ট। জিপিরা জিপিদের কাছে একটা সুযোগ থাকে যে মাঝে মাঝে একটু বেশি বেশি স্যালারি ড্র করার, যেহেতু ওনারা জিপিরা যখন স্যালারিড জিপি হিসেবে কাজ করেন তখন একজন কনসালটেন্টের লেভেলের স্যালারি পান। আর তারপর তাদের কাছে অপশন থাকে যে তারা একটা পার্টনারশিপ ওন করবে তাদের জিপি সেন্টারে, তখন তাদের কাছে একটু এক্সট্রা কিছু ইনকাম করার সুযোগ থাকে। কিন্তু অ্যাজ এ হসপিটাল কনসালটেন্ট অল ব্রাঞ্চেস আর দ্য সেম, সো সবার স্যালারি মোটামুটি সেম। আর একটা প্রশ্ন ছিল সম্ভবত ওয়ার্কলোড, না ওয়ার্কলোডের ব্যাপারে বলি। শোনা যাচ্ছে? জি ভাইয়া। হ্যাঁ, তো ওয়ার্কলোডের ব্যাপারে বলি। ওয়ার্কলোডটা আসলে এক এক স্পেশালিটিতে এক এক রকম। কিছু কিছু স্পেশালিটি ইজ গুড ফর ওয়ার্কলোড এন্ড গুড ওয়ার্ক লাইফ ব্যালেন্স, লাইক অ্যানেস্থেসিয়া। অনেকে অ্যানেস্থেসিয়াতে যেতে চায় এখানকার লোকাল গ্র্যাজুয়েটরা, কারণ ওদের ওয়ার্ক লাইফ ব্যালেন্স, ওরা বলে যে ওয়ার্কলোডটা একটু কম। মেডিসিনের ওয়ার্কলোড বেশি, অনেক বেশি। এটা যে কেউ মেডিসিনে কাজ করবে সেই বলবে যে মেডিসিনে অনেক অনেক ওয়ার্কলোড। যদিও কিছুটা আপনি কোন হসপিটালে কাজ করছেন সেটার উপর কিছুটা ডিপেন্ড করে। যে যদি হসপিটালের স্টাফিং লেভেল ভালো হয় তাহলে আপনার উপর ওয়ার্কলোড একটু কম করে, কিন্তু মেডিসিন ইজ ভেরি বিজি ইন জেনারেল। সার্জারি মেডিসিনের চেয়ে কম বিজি, কিন্তু সার্জনস হ্যাভ দেয়ার ওন প্রবলেমস। তাদের নিজস্ব স্ট্রাগল আছে। সবকিছু ওয়ার্কলোড দিয়ে বিচার করলে হবে না। তাদের অনেক পোস্ট অপারেটিভ অনেক কমপ্লিকেশনস হয়, অনেক সময় অনেক রাতের মধ্যে চলে আসতে হয়, যেটা আমাদের হয়তো যেতে হয় না সব সময়। সো সবারই পজিটিভ নেগেটিভ আছে। ওয়ার্কলোড যদি আপনি জাস্ট কতটুকু বিজি থাকেন আপনি যতক্ষণ কাজ করছেন সেটার উপর ডিপেন্ড করে, তাহলে মেডিসিন ইজ ভেরি বিজি কম্পেয়ার টু আদার স্পেশালিটি। হ্যাঁ, এই ক্ষেত্রে হচ্ছে কতটুকু কম্পিটিটিভ মেডিসিনটা অন্যান্য সেক্টরের তুলনায়? মেডিসিন ইন জেনারেল ঢুকার সময় যখন ঢুকবেন তখন আমার মনে হয় খুব বেশি আপনাকে কম্পিটিশন ফেস করতে হবে না যখন আপনি ফার্স্ট ইয়ার ট্রেনিং এ ঢুকবেন। কম্পিটিশনটা ফেস করতে হয় যখন আপনি হায়ার স্পেশালিটি ট্রেনিং এ ঢুকবেন মেডিসিনের ক্ষেত্রে। যেটা আমি বলছিলাম একটু আগে, যে ফার্স্ট 3 ইয়ার্স কমপ্লিট করার পর 4th ইয়ার যে আপনি স্পেশালিটি চুজ করবেন ব্রাঞ্চ, যে আপনি অ্যাকিউট মেডিসিন করবেন নাকি রেসপিরেটরি করবেন নাকি গ্যাস্ট্রোএন্টারোলজি করবেন নাকি কার্ডিওলজি করবেন, তখন আপনাকে একটু কম্পিটিশন ফেস করতে হবে ডিপেন্ডিং অন হোয়াট স্পেশালিটি ইউ আর চুজিং। এবং এখানে আবার এরিয়ারও একটা ব্যাপার চলে আসে, যে অনেকে একটা স্পেসিফিক এরিয়াতে থাকতে চায়। ইউকেতে যেমন ইউকে পুরোপুরি বাংলাদেশের মতো না যে সবাই লন্ডনে থাকতে চায়, অনেকে লন্ডনের বাইরেও থাকতে চায় কিছু কিছু জায়গায়। সো তখন আপনি কোন জায়গায় থাকতে চান, ট্রেনিংটা করতে চান, আর কোন ব্রাঞ্চে ট্রেনিংটা করতে চান, ওটার উপর ডিপেন্ড করে কম্পিটিশনটা আসলে ডিপেন্ড করে। অ্যান্ড এন্ট্রি পয়েন্টটা খুব বেশি টাফ না। এন্ট্রিটা আপনি ফার্স্ট ইয়ার মেডিসিন ট্রেনিং এ আপনি মোটামুটি সহজে ঢুকতে পারবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ। ভাইয়া, অলমোস্ট অনেক কিছুই আলোচনা হয়ে গেল। মানে মেডিসিনের পাশাপাশি অনেক কিছু নিয়ে আলোচনা হলো, পাশাপাশি যে জব অপরচুনিটিস আর জিনিসপত্র। আর একজন ভাইয়া জানতে চেয়েছিল আপনি যে মেডিসিনে যাবেন, বা যেহেতু বলছেন যে এমআরসিপি যথেষ্ট, এমআরসিপি করার পরে আর তেমন কিছু লাগছে না। আর আরেকটা কনফিউশন ছিল যে কিছু জিনিস থাকে যেরকম এমআরসিপি করলেই যে ভাই কিছু বলতে চাচ্ছিলেন? না না, ঠিক আছে, আপনি শেষ করেন তারপর আমি বলতেছি। যে এমআরসিপিটা করার পরেই যে আমি যে জব নিব, তখন আমার হচ্ছে টাইটেলটা কি হবে? যে মানে আমি একজন ফিজিশিয়ান হিসেবে, বা হচ্ছে নর্মালি তো যে কোনো কিছু করার পর আমি তো এই ডক্টর বা একটা টাইটেল থাকবে, ওই ক্ষেত্রে টাইটেলটা কি হয়? জেনারেল জিপি তো হওয়ার কথা না, যেহেতু জিপি বলেছেন আলাদা ইয়ার রয়েছে। আমরা তো নর্মালি জানি যে কোনো বা গ্রাজুয়েশনের পরে নর্মালি জিপি টার্মটা ইউজ করি। এমআরসিপির পরে যদি কোনো জবে ঢুকি, ওই ক্ষেত্রে হচ্ছে টাইটেলটা কি হবে, ওটা যদি একটু বলতেন। আচ্ছা, ঠিক আছে, প্রথমে বলে নিই, আমি বলেছি যে এমআরসিপি ছাড়া কিছু লাগে না, আসলে ব্যাপারটা সেরকম না। আমি বলছি ডিগ্রি হিসেবে এমআরসিপি ছাড়া কিছু লাগে না। বাট আমরা যেরকম বাংলাদেশে আমি যখন ছিলাম তখন আমার নিজেরও একটা ধারণা ছিল যে ডিগ্রিটাই মনে হয় সব। এখানে ডিগ্রিটা কিছুই না সত্যি কথা বলতে গেলে। এখানে আপনার ট্রেনিং এর জন্য এমআরসিপি জাস্ট একটা রিকোয়ারমেন্ট। আর এখানে সম্ভবত আমার যতদূর মনে পড়ে, আমি যখন ট্রেনিং এর জন্য অ্যাপ্লাই করেছিলাম, প্রায় 10টা না 12টা জায়গায় আপনার পয়েন্ট থাকে। 10টা বা 12টা সেক্টরে আপনাকে পয়েন্ট, মানে আপনার এফিসিয়েন্সি দেখানো লাগে, যার মধ্যে এমআরসিপি শুধুমাত্র একটা। সো আপনার ডিগ্রিটা এখানে খুবই একটা ছোট বিষয়। সেজন্য ওই যে মনে হয় আমার কথা ভুল 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 মানে বের হয়ে গেছে যে এমআরসিপি করলে আর কিছু লাগে না। এমআরসিপি করার পরে আরো অনেক কিছু লাগে। আর দ্বিতীয় যে প্রশ্নটা হচ্ছে গিয়ে, এমআরসিপি করার পরে আপনার ডেজিগনেশনটা কি হবে?
এটা আসলে ডিগ্রির সাথে, এটাও ডিগ্রির সাথে রিলেটেড না। আপনি কোন লেভেলে চাকরিতে জয়েন করছেন সেটার সাথে আপনার ডিগ্রিটা, আপনার আপনার ডেজিগনেশনটা যায়। সো ইন জেনারেল এমআরসিপি, সরি, ইন জেনারেল এখানে ডাক্তারদের 3টা লেভেল আছে: কনসালটেন্ট, মিড লেভেল or রেজিস্ট্রার, জুনিয়র ডক্টর। সো আপনি যখন ফাউন্ডেশন ইয়ার বা এখানে যেটা বলছেন যে ইন্টার্নশিপ হিসেবে যারা কাজ করে, ইন্টার্ন হিসেবে যারা কাজ করে, তারা ফাউন্ডেশন ইয়ার ডক্টর। আর তারপর সবাইকে 1-2 বা 3 বছরের জন্য বেসিক ট্রেনিং করতে হয়। এই পুরো সময়টাই তারা থাকে হচ্ছে জুনিয়র ডক্টর হিসেবে, বা সিনিয়র হাউস অফিসার বলে, এসএইচও অনেক ক্ষেত্রে। সো সো এটা হচ্ছে কি একটা লেভেল, জুনিয়র ডক্টর। সেকেন্ড লেভেলটা হচ্ছে মিড লেভেল ডক্টর বা রেজিস্ট্রার লেভেল ডক্টর। আর থার্ড সবচেয়ে বড় হচ্ছে কনসালটেন্ট। ঠিক আছে, এখানে মোটামুটি এই 3টাই ব্রড ক্যাটাগরি আছে। তো আপনি এমআরসিপি করলেও অনেকেই দেখা গেছে, বা আমিও কিছুদিন সিনিয়র হাউস অফিসার লেভেলে কাজ করেছি, মানে জুনিয়র ডক্টর লেভেলে কাজ করেছি। তো কাজটা আপনি যখন করবেন, তো সেটার উপর আপনার ডেজিগনেশন ডিপেন্ড করে, আসলে ডিগ্রির সাথে রিলেটেড না এটা ব্যাপারটা। জি, অসংখ্য ধন্যবাদ ভাইয়া। ভাইয়া আরেকজন কোশ্চেন করেছিল যে ইন্টার্নশিপের পরে যদি ক্যারিয়ার গ্যাপ থাকে তাহলে এমআরসিপি করতে কি কোনো সমস্যা হয় কিনা, বা যদি ইন্টার্নশিপ শেষ করার পর যদি কেউ এখানে ট্রেনিং না করে এমআরসিপি করতে চায় দেন কোনো প্রবলেম হয় কিনা, ট্রেনিং এর কি ক্রাইটেরিয়া থাকে এটা যদি একটু বলতেন। না, এখানে কোনো প্রবলেম নেই। আপনি যদি মনে করেন যে আমি আজকে ইন্টার্নশিপ শেষ করলাম, আর 3 বছর আমি আর কোনো কাজ করবো না, খালি এমআরসিপি পরীক্ষা দিব, দ্যাটস কমপ্লিটলি ফাইন। এখানে পরীক্ষা দেওয়ার ব্যাপারে আপনার কোনো, যেটা বললাম, 2 বছর একটা রিকোয়ারমেন্ট থাকে যে আপনার ক্লিনিক্যাল প্র্যাকটিস লাগবে পেসিস এর আগে, যেটা খুব একটা হার্ড এন্ড ফাস্ট রুল না। তো আমি বলবো ডিগ্রির ক্ষেত্রে কোনো সমস্যা নেই, কিন্তু আপনার জব, যদি ইউকে তে জবের জন্য অ্যাপ্লাই করেন, তখন কিছু প্রবলেম ফেস করতে হতে পারে। কারণ আমি হয়তো আগে ছোটভাবে বলেছিলাম, আমি এখন একটু বিস্তারিত বলি, যে এখানে ইউকে তে জবের যখন অ্যাপ্লাই করবেন, তখন ওরা দেখে কন্টিনিউটিটা, খুব ওরা ইম্পর্টেন্ট ভাবে দেখে। তো আপনি যদি এমন হয় যে আপনি পাশ করেছেন, তারপর আপনি 5 বছর কাজ করেন নাই, তারপর 2 বছর কাজ করছেন, তারপর জবের জন্য অ্যাপ্লাই করছেন, ইউ উইল গেট এ জব ইজিয়ার। মানে আপনি ইজিলি জব পাবেন আশা করা যায়। কিন্তু যদি এমন হয় যে আপনি 5 বছর কাজ করছেন, কিন্তু লাস্ট 2 বছর আপনি কোনোই কাজ করেন নাই, মানে ক্লিনিক্যাল প্র্যাকটিস করেন নাই, আপনার জন্য জব পাওয়া খুব টাফ হয়ে যাবে, আপনি যত এক্সপিরিয়েন্সড হন। আপনি যদি কনসালটেন্ট লেভেলেও কাজ করে থাকেন 20 বছর, কিন্তু যদি লাস্ট 2 বছর আপনি কোনো কিছুই না করে থাকেন কাজ, মানে ক্লিনিক্যাল ওয়ার্ক, তাহলে আপনার জন্য জব পাওয়া খুব বেশি টাফ হয়ে যাবে। তো এখানে কন্টিনিউটির একটা ব্যাপার থাকে। ওরা চায় যে ক্যান্ডিডেটকে আমি 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 জব দিব, সে যেন ক্লিনিক্যাল প্র্যাকটিসে থাকে অ্যাটলিস্ট আগের কয়েক বছর। সো এই জিনিসটা এখানে একটু ইম্পর্টেন্ট, যে আপনার ডিগ্রির জন্য, আপনার এমআরসিপি করার জন্য আপনার কোনো প্র্যাকটিস লাগবে না, কিন্তু আপনি যখন ডিগ্রিটা করে জবের জন্য অ্যাপ্লাই করবেন, তো দেন ইট বিকামস এ বিগ ফ্যাক্টর। জি, অসংখ্য ধন্যবাদ ভাইয়া। ভাইয়া আরেকটা কোশ্চেন ছিল যে আফটার এমআরসিপি কোর মেডিকেল কম্পিটেন্সি সাইন করার মেথড নিয়ে যদি একটু ডিসকাশন করতেন। কোর মেডিকেল কম্পিটেন্সি সাইন করানোর মেথড। আচ্ছা, আমি খুবই অবাক হইলাম কোশ্চিনটা পেয়ে। আমি জানতাম না এখানে, আমি ভাবছিলাম সব এখানে আন্ডার গ্রাজুয়েটরা আছে নাকি, পোস্ট গ্রাজুয়েটরা অনেকে আছে নাকি এখানে? পোস্ট গ্রাজুয়েশন অনেকেই আছে, পোস্ট গ্রাজুয়েট মানে এটা ভেরি actually ভেরি আমারও গুড। আইডিয়া নেই। এটা পোস্ট গ্রাজুয়েশনের কেউ আই গেস, লাইক আফটার এমবিবিএস অবভিয়াসলি। Very good question. To be honest, I was not expecting this level of question from here, but that's fine. আমি অ্যান্সার করব যে কোর মেডিকেল ট্রেনিং কম্পিটেন্সি, যেটা খুব ভালো প্রশ্ন করেছেন, এটা আপনি দেশে থেকে সাইন করাতে পারবেন, কিন্তু সুযোগটা এখন বন্ধ হয়ে গেছে আনফরচুনেটলি। কারণ এখানে যেমন আমি একটু আগে ট্রেনিং স্ট্রাকচারটার কথা বলছিলাম, যে এখানে শুরুতে কোর মেডিসিন ট্রেনিং করতে হয়, যেটা ছিল আগে, আর তারপর হায়ার স্পেশালিটি ট্রেনিং করতে হয়। এখন এই ট্রেনিং স্ট্রাকচারটা চেঞ্জ হয়ে গেছে। এখন কোর মেডিসিন ট্রেনিং বলে এখন আর কোনো কিছু নাই, সেজন্য কোর মেডিকেল ট্রেনিং কম্পিটেন্সি বলেও কোনো কিছু নাই। এখন জিনিসটা কনভার্টেড হয়ে গেছে ইন্টারনাল মেডিসিন ট্রেনিং এ, যেটা হচ্ছে গিয়ে একটা 3 বছরের প্রিলিমিনারি কোর্স, 3 বছর প্রিলিমিনারি ট্রেনিং, আর সেটা কম্পিটেন্সিও কিন্তু ডিফারেন্ট দ্যান টু কোর মেডিকেল ট্রেনিং। সো এটার কম্পিটেন্সির জন্য ইকুইভ্যালেন্ট একটা কোয়েশ্চেনিয়ার বা একটা ফর্ম জাস্ট রিসেন্টলি পাবলিশ করেছে রয়্যাল কলেজ। যেই প্রশ্নটা করেছেন, সে যদি আমার সাথে ডিরেক্ট যোগাযোগ করেন, তাহলে আমি একটু ভালো অ্যান্সার দিতে পারবো, কারণ এটা খুবই স্পেসিফিক একটা প্রশ্ন করেছেন আপনি আমাকে। আর যেটা যেটা বলতে চাচ্ছেন, কোর মেডিকেল ট্রেনিং কম্পিটেন্সি বলে এখনো কিছু নাই, ইট হ্যাজ বিন রিপ্লেসড উইথ ইন্টারনাল মেডিকেল ট্রেনিং কম্পিটেন্সি। আর যেটা খুবই একটা নিউ জিনিস, এখন পর্যন্ত আমার মনে হয় না কেউ ফিল ইন করেছে ইউকে তে বা
ওয়ার্ল্ডের কোথাও। এটা খুবই একটা নতুন একটা জিনিস। অসংখ্য ধন্যবাদ ভাইয়া। ভাইয়া আরেকটা কোশ্চেন এসেছিল যে আইএলটিএস অর অকুপেশনাল ওইটি যেটাই বলেন, এটা কি এমআরসিপির জন্য বা এমআরসিপি কোন পার্টের জন্য অ্যাকচুয়ালি ম্যান্ডেটরি, এই জিনিসটা যদি একটু ক্ল্যারিফাই করতেন। ধন্যবাদ তো ভাইয়া। এমআরসিপি এক্সামের জন্য এটা ম্যান্ডেটরি না। আমি যেটা একবার শুরুর দিকে বলেছিলাম আমাদের প্রোগ্রামের, যে এমআরসিপি একটা ডিগ্রি আর প্ল্যাব একটা লাইসেন্সিং এক্সাম। তো এমআরসিপি ডিগ্রিটা ব্যবহার করে যদি আপনি লাইসেন্স পেতে চান, তাহলে এমআরসিপি ডিগ্রি কমপ্লিট করার পরে আপনাকে আইএলটিএস বা ওইটি দিতে হবে। সো এমআরসিপি ডিগ্রি কোনো পার্টি আপনার আইএলটিএস বা ওইটি দেওয়া লাগবে না। আপনি আপনি ওটা না দিয়ে এমআরসিপি হোল্ডার হয়ে যেতে পারবেন। কিন্তু যদি আপনি এমআরসিপি ডিগ্রি পাওয়ার পরে ডিগ্রিটাকে কাজে লাগিয়ে ইউকেতে কাজ করতে চান, তখন ইউকেতে কাজ করার লাইসেন্সের অ্যাপ্লাই করার আগে আপনার আইএলটিএস বা ওইটি দেওয়া লাগবে। জি ভাইয়া, অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আপাতত আর কোনো কোশ্চেন দেখছি না। আমরা অলমোস্ট আজকে সেশনের শেষের দিকে চলে এসেছি এবং অনেকক্ষণ থেকে আপনার সাথে ডিসকাশন করেছিলাম। অলমোস্ট 1 আওয়ার ক্রস করে গিয়েছে। এতক্ষণ থেকে আপনি কানেক্টেড ছিলেন আমাদের সাথে, ইনফরমেশন শেয়ার করছিলেন। ভাই এখন আপনার অনুমতি দিলে আমরা আজকে সেশনটি শেষ করে দিতে পারি। আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আমার কিছু কোশ্চেন ছিল। হ্যাঁ অবশ্যই, বলুন। ভাইয়া একটা প্রথম প্রশ্নটা হচ্ছে যে ভাইয়া, আমরা যে ইউকেতে যে মেডিকেল ট্রেনিংটা করা হয়, মানে আমরা যে শুনি যে হচ্ছে মেডিকেল ট্রেনিং করা হয়, এটা অ্যাকচুয়ালি মানে কিসের ট্রেনিং করা হয় যদি একটু স্পেসিফিক বলতেন, যে হচ্ছে এই সেগমেন্টে বা হচ্ছে এইগুলো শেখানো হয়। আমরা যেমন হচ্ছে দেখা গেছে যে মানে কোন একটা স্পেশালিটি হিসেবে আপনার এফসিপিএস এ অর্ডিনারি ট্রেনিং করা হয় কেউ যদি ওইখানে কোনো কিছুতে পড়তে যায়, কিন্তু ইউকেতে আসলে যে আমরা যে বলি যে সাধারণত যে ট্রেনিং করা হয়, এটা আসলে কিসের উপর? ওকে, হ্যাঁ ঠিক আছে, আমি একটু তাহলে ভেঙে বলি ব্যাপারটা। সো আমি একটু আগে বলছিলাম যে আপনি যখন মেডিসিনে ট্রেনিং করবেন ইউকেতে, তখন আপনাকে 3 বছর ইন্টারনাল মেডিসিন ট্রেনিং করতে হয়, আর তারপর 4 বছর হায়ার স্পেশালিটি ট্রেনিং করতে হয় ইন এ স্পেসিফিক ব্রাঞ্চ। ঠিক আছে, তো এই 3 বছর ইন্টারনাল মেডিসিন ট্রেনিং যখন আপনি করবেন, তখন আপনার বিভিন্ন রকম প্লেসমেন্ট থাকে। 4 মাসের প্লেসমেন্ট। তো সেই 4 মাস দেখা যাবে আপনাকে বিভিন্ন জায়গায় কাজ করতে পাঠাবে, যারা আপনাকে ট্রেনিং এ রিক্রুট করেছে। তো দেখা যাবে ওই 4 মাসের মধ্যে কিছুদিন আপনি থাকতেছেন জেরিয়াট্রিক মেডিসিনে, কিছুদিন থাকতেছেন রেসপিরেটরি মেডিসিনে, কিছুদিন কার্ডিওলজিতে। 4 মাস এরকম আপনার রোটেশনাল বেসিসে আপনি বিভিন্ন ব্রাঞ্চে কাজ করবেন, যখন আপনি প্রথম প্রিলিমিনারি 3 বছরের জন্য কাজ করবেন। সো যখন আপনি 4 মাসের জন্য কার্ডিওলজিতে আসেন, তখন কার্ডিওলজি বেসড কেসই দেখবেন। তারপর যখন 4 মাসের জন্য জেরিয়াট্রিক্সে থাকবেন, তখন জেরিয়াট্রিক্স কেস দেখবেন। তারপর যখন আবার 4 মাসের জন্য গ্যাস্ট্রোতে যাবেন, তখন গ্যাস্ট্রো কেস দেখবেন। তো আপনি রোটেশনাল বেসিসে বিভিন্ন জায়গায় আপনি কাজ করবেন প্রথম 3 বছর। আর যখন আপনি পরের হায়ার স্পেশালিটি ট্রেনিং এ ঢুকবেন 4th ইয়ার অনওয়ার্ডস, তখন আপনি সাপোজ মনে করেন রেসপিরেটরি মেডিসিনে কাজ করতেছেন, তখন আপনি রেসপিরেটরি মেডিসিনে কাজ করবেন মেইনলি, আর মাঝে মাঝে আপনি অন কল করবেন জেনারেল ইন্টারনাল মেডিসিনে। এটা আসলে বলে এতটুকুই আসলে বোঝানো যাচ্ছে। যে আর একটু মানে সময় পেলে বা পিকটোরাল ভাবে দেখাতে পারলে আমি আরেকটু ভালো মতো হয়তো বুঝাতে পারতাম। অসংখ্য ধন্যবাদ ভাইয়া। ভাইয়া আমার আরেকটা প্রশ্ন হচ্ছে যে যে ট্রেনিং যে করানো হয়, এটা উইকলি কত আওয়ার, নাকি এটা ভাইয়া হচ্ছে এটা যদি একটু বলতেন। উইকলি আপনার ক্যাপ আছে হচ্ছে 48 আওয়ার্স। সো এখানে এটা 48 ঘন্টার বেশি আপনাকে কেউ কাজ করাতে পারবে না অন অ্যাভারেজ। সো ব্যাপারটা এরকম না যে আপনি প্রতি সপ্তাহে 48 ঘন্টায় কাজ করবেন। দেখা যাবে কোনো এক সপ্তাহে হতে পারে যে আপনি 54 ঘন্টা কাজ করতেছেন, কিন্তু পরের সপ্তাহে আপনার সেটা আবার কমে যাবে। সো অন অ্যাভারেজ আপনি উইকলি 48 ঘন্টার বেশি কাজ করবেন না কখনোই। আর আপনার কাছে অপশন থাকে যে আপনি এক্সট্রা ডিউটি করবেন নাকি ইন এক্সচেঞ্জ অফ ফার্দার ইনসেন্টিভস। মানে আপনি যদি বলেন যে আমি কিছু এক্সট্রা পেমেন্ট নিয়ে আমি কিছু এক্সট্রা ডিউটি করবো, দ্যাটস অ্যান অপশন। কিন্তু আপনার ট্রেনিং জব বা নন ট্রেনিং জব বা কোনো জবে আপনাকে উইকলি 48 আওয়ার্স এর বেশি আপনাকে কাজ করতে বাধ্য করতে পারবে না। দ্যাটস বাই ল ইন ইউকে। অসংখ্য ধন্যবাদ ভাইয়া। ভাইয়া আমার আরেকটা প্রশ্ন হচ্ছে যে মানে ইউকেতে যে আমরা তো যারা জবের জন্য অ্যাপ্লাই করি, তো ওইখানে কি কোনো এরকম মানে কোনো নির্দিষ্ট স্টেট আছে যে ওই স্টেটগুলোতে মানে জবের জন্য অ্যাপ্লাই করাটা খুব ভালো, বা হচ্ছে এটার অপরচুনিটি খুব বেশি থাকে যে জবের জন্য, এরকম কি কোনো শর্ত সাপেক্ষ আছে?
ব্যাপারটা হচ্ছে যে আসলে আমি আমি এই জিনিসটা আমিও জানতাম না যে আসলে ইউকে কতটা ছোট জায়গা। আমি ইউকেতে আসার আগে আমার এই ধারণা ছিল না। ইউকে বিশেষ করে ইংল্যান্ড কিন্তু বাংলাদেশের চেয়ে ছোট, এটা এটা আমি জানতাম না, আমি এখানে আসার পর জানতে পেরেছি। আর ইউকে ইন জেনারেল বাংলাদেশের চেয়ে একটু বড়, আর এখানে রোড ট্রান্সপোর্ট লিঙ্ক এত ভালো যে আপনার সবচেয়ে সবচেয়ে ডিস্টেন্স জায়গা থেকেও আসলে ইউকের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ড্রাইভ করে যেতেও মনে হয় না আমার 4-5 ঘন্টার বেশি লাগবে। সো সো এখানে সবকিছু খুব বেশি ভালো ডিসেন্ট্রালাইজড। সো এরকম কোনো আর জায়গাটা এত ছোট, যেটা বললাম যে আপনি যে কোনো প্রান্তে থেকে আসলে আসলে সব রকম ফ্যাসিলিটিস পাওয়ার সম্ভাবনা থাকে। সো ওরকম কোনো স্পেসিফিক জায়গা নাই যে যেখানে আপনি কাজ করতেই পারেন। অনেকে লন্ডনে কাজ করতে চায়, কিন্তু লন্ডনে কাজ করলে অনেক অনেক ড্রব্যাকসও আছে লন্ডনে কাজ করার, অনেক ঝামেলাও আছে, আর পজিটিভ কিছু আছে, কিছু ঝামেলাও আছে। বাট ওটা আরো 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 একটা টপিকের ব্যাপার, ওটা আসলে এত স্বল্প পরিসরে ডিসকাস করে এক্সপ্লেন করা পসিবল না। কিন্তু ইন জেনারেল আমি বলতে চাই ইউকে খুব ছোট জায়গা, আর যে কোনো জায়গায় আপনি জব পেলে সেটা দ্যাটস গুড ইনাফ। ধন্যবাদ ভাইয়া। ভাইয়া একটা প্রশ্ন হচ্ছে যে আপনি তো ইউকে তে 4 থেকে 5 বছর আছেন, তো আমি 3 বছর আমার 4th ইয়ার চলতেছে এখন। আচ্ছা আচ্ছা, 4 বছর আলহামদুলিল্লাহ। তো ভাইয়া হচ্ছে আমি যতটা শুনেছি যে যারা ইউকে তে মানে আমরা তো সবাই সাউথ এশিয়া থেকে ইউকে তে যায় বা বাংলাদেশ থেকে যায়, কিন্তু ইউকে তে যারা পড়াশোনা করেছে ইউকে এর যারা, ওরা হচ্ছে অ্যাকচুয়ালি ওইখানে কন্টিনিউ করে না, ওরা হচ্ছে অস্ট্রেলিয়া বা কানাডায় চলে যায়। তো আমি এটা শুনেছি। এখন হ্যাঁ, এটার কারণটা কি? মানে তাহলে কি আমরা ওইখানে যে ভ্যাকেন্সি ওদেরটা পূরণ করে দিচ্ছি, ওরা এখান থেকে চলে যাচ্ছে? মানে আমি এটা একটা সেশনে শুনেছিলাম, তো এই জন্য বললাম আপনাকে। না, খুব খুব ভালো প্রশ্ন করেছেন। এই জাতীয় প্রশ্ন হওয়াটা খুবই 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 স্বাভাবিক। সো ব্যাপারটি এরকম না যে ওরা সবাই চলে যাচ্ছে। আসলে 2-3 বছর আগে এরকম একটা ওয়েভ এসেছিল যে অনেকে চলে যাচ্ছে। কিন্তু আমি এখন কাজ করি, আমার ডিপার্টমেন্ট 2 জন রেজিস্ট্রার আছে, আমি একজন ব্রিটিশ গ্র্যাজুয়েট, মানে সে সে পুরো ব্রিটিশ গ্র্যাজুয়েট। আর সে কিন্তু নিউজিল্যান্ড চলে গেছিল 2018 সালে, সে এখন আবার ব্যাক করছে। সো সবাই যে চলে গেছে ব্যাপারটা এরকম না। মধ্যে 2-3 বছর আগে একটা ওয়েভ এসেছিল যে যে এখানে কিছু জুনিয়র ডক্টরস কন্ট্রাক্টে কিছু চেঞ্জ আসছিল, সেটার কারণে অনেকে চলে গেছিল, অনেকে আবার চলে আসতেছে। চলে যাওয়ার বেশ কিছু কারণ আছে, আমি বলবো না যে পুরোপুরি অযৌক্তিক। আর অনেকে চলে যেতে চায়, এটাও ঠিক। আর ব্যাপারটা খালি ব্রিটিশ গ্র্যাজুয়েটদের না, এমন অনেকে আছে যে এখানে আসছে, কয়েকদিন ছিল, তারপর চলে যাচ্ছে। এটা এটা এরকম ব্যাপারও আছে। যেটা বললাম, এখানে কিছু কাজ করার কিছু ড্রব্যাকস অবশ্যই আছে, সব জায়গায় ভালো না। এখানে কিছু পজিটিভস আছে, কিছু নেগেটিভস আছে। সেটার কারণেই নেগেটিভ গুলা কারো কারো কাছে অনেক বড়, কারো কারো কাছে অনেক ছোট। সেই জন্য অনেকে অনেকে চলে যেতে চায়, অনেকে আবার এখানেই থাকতে চায়। সো সো এটা এটা এই পজিটিভস আর নেগেটিভস এর মধ্যে যেতে গেলে আসলে আরো আরো 1 ঘন্টা কথা বলা লাগবে এই বিষয়ে। সো আমি এই বিষয়ে খুব একটা ভিতরে ঢুকতে চাচ্ছি না। কিন্তু কিন্তু এই পারসেপশনটা আমার মনে হয় ভুল, যে সবাই চলে যাচ্ছে আর এন্ড উই আর ফিলিং ইন দেয়ার গ্যাপ। ইটস নট লাইক দ্যাট। সবাই চলে যাচ্ছে না। আর আর ব্যাপারটা তো শুধুমাত্র ব্রিটিশ বলেও না, বাইরে থেকে অনেকে আসতেছে, এসে কিছুদিন কাজ করে চলে যাচ্ছে, এন্ড দ্যাটস হাউ ইট ওয়ার্কস। কারণ আরেকটা কারণ আছে, কারণ হচ্ছে কি ব্রিটিশ যে ট্রেনিংটা আপনি করবেন, দ্যাট ইজ হাইলি ভ্যালুড অল ওভার দ্য ওয়ার্ল্ড। সো 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 আমি যদি এখানে 7 বছর থাকি, থেকে যদি আমি এখানে কনসালটেন্ট হয়ে যাই, তারপর আমি ওয়ার্ল্ডের যে কোনো পাশে যে কোনো প্রান্তে কাজ করতে পারবো। সিন্স ইটস অ্যান ওপেন মার্কেট, ইউ ক্যান অলওয়েজ গেট বেটার অফার্স। সো সো দ্যাটস দ্য থিং। সো আপনি যখন এখানে ট্রেনিং করে ফেলবেন, তখন আপনার এমন একটা ক্রেডিবিলিটি হয়ে যাবে যে আপনি ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় কাজ করতে পারতেছেন। আর যদি সেরকম অপশন ওপেন থাকে, তাহলে যদি আপনি বেটার স্যালারি পান কোনো একটা জায়গা থেকে, অথবা বেটার বেটার কোনো অপশন পান, তাহলে আপনি চলে যেতেই পারেন। দ্যাট ডাজন্ট মিন যে দ্যাটস এ প্রবলেম ইন দ্য সিস্টেম। এটা কি কিছু কি আমি এক্সপ্লেন করতে পারলাম কিছুটা? জি ভাইয়া, অসংখ্য ধন্যবাদ। ভাইয়া আমার একটা প্রশ্ন হচ্ছে যে আপনি প্ল্যাব দিয়েছেন, এরপরে হচ্ছে আস্তে আস্তে ওই ট্রেনিং এ পোস্টে ঢুকছেন। তো হচ্ছে ভাইয়া কেউ যদি এরকম হয় যে প্ল্যাব কমপ্লিট করে পার্ট 1 এখান থেকে দিল, কিন্তু পার্ট 2 এখানে যে দিল, এবং হচ্ছে পেসেসও এখান থেকে দিল, মানে কেউ যদি প্ল্যাব বাংলাদেশ থেকে দিল এবং হচ্ছে পার্ট 1 বাংলাদেশ থেকে দিল এমআরসি থেকে, এবং হচ্ছে ওইখানে যে পার্ট 2 এবং পেসেস দিল, এটা কতটুকু বেনিফিট? কারণ হচ্ছে ওইখানে তো ভাই হচ্ছে সমস্ত ক্লিনিক্যাল বিষয়গুলো বা হচ্ছে মানে পেশেন্ট বা সবকিছুই তো ওইটার অ্যাডভান্সেসটা বেশি পাবে। তো এই ক্ষেত্রে কি ভাই হচ্ছে আমার ওই প্ল্যাব যে আমি যদি ওইখানে জব স্টার্ট করি, তাহলে কি তখন থেকে কি আমার ট্রেনিং পোস্ট শুরু হবে, কাউন্ট শুরু হবে?
হ্যাঁ, আমি যেটা একটু আগে বলছিলাম যে আসলে এমআরসিপি ডিগ্রিতে আপনি কোন পর্যায়ে আছেন ওটার সাথে আসলে আপনার ট্রেনিং এর কোনো কিছু মানে 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 ওরকম কোনো একটা কিছু যায় আসে না। আপনি পার্ট 1 করেছেন নাকি পার্ট 2 করেছেন নাকি পেসেস করেছেন। অনেককে আমি দেখেছি, ইনফ্যাক্ট এটা নাম্বার অনেক আছে যারা এমআরসিপি ফুল কমপ্লিট করে এসে এখানে ফার্স্ট ইয়ার ট্রেনিং থেকে শুরু করেছেন, কোনো হাই স্পেশালিটি ট্রেনিং এ ঢুকেন নাই, এরকমও অনেকে আছে। সো সো দিস টু থিংস আর নট রিলেটেড, যে আপনার এমআরসিপি কিছু কমপ্লিট থাকলে আপনি আপনি আরো অ্যাডভান্স লেভেলে যে কাজ করতে পারবেন, এরকম কোনো মানে ট্রেনিং এ ঢোকার ক্ষেত্রে বা ট্রেনিং কন্টিনিউ করার ক্ষেত্রে এরকম কোনো ব্যাপার নেই। আর ড্রব্যাকসও কোনো কিছু নেই যে আপনি বললেন যে ল্যাব কমপ্লিট করলাম তারপর বাংলাদেশ থেকে পার্ট 1 পার্ট 2 করলাম, ইটস কমপ্লিটলি ইওর চয়েস এন্ড ইট ডাজন্ট ম্যাটার যে আপনি দেশে বসে পার্ট 1 পার্ট 2 করলেন নাকি এখানে এসে করলেন। বাট আমার সাজেশন হবে যদি আপনার ল্যাব কমপ্লিট থাকে তাহলে এখানে চলে আসাই ভালো অ্যাজ সুন অ্যাজ পসিবল। আর এখানকার সিস্টেমটা জানা ভালো, কারণ মেডিসিন এখানে জাস্ট একটা পার্ট মেডিসিন। তো এখানে আপনার যদি ল্যাব কমপ্লিট করে আসেন তাহলে আপনার সার্জারিতে বা জিপিতে বা অ্যানেস্থেসিয়াতে অথবা সাইকিয়াট্রিতে অনেক জায়গায় কাজ করার সুযোগ থাকে। সো সবকিছু দেখে আপনার অন্য কিছু একটা ভালো লাগতেই পারে। তো সেক্ষেত্রে আপনি যদি পার্ট 1 আগে থেকে দিয়ে থাকেন তখন আপনার একটা প্রিসেট মাইন্ডসেট হয়ে যাবে যে আমাকে মেডিসিনে যেতে হবে, যেটা আমার মনে হয় যে প্রয়োজন নাই যে ওভাবে ন্যারোড ডাউন হয়ে যাওয়ার। আপনার যদি ল্যাব কমপ্লিট থাকে তাহলে আমার মনে হয় অ্যাজ সুন অ্যাজ পসিবল আপনি ইউকে তে একটা জব করেন, তারপর আপনার যদি মেডিসিন ভালো লাগে তাহলে তো আপনি দিতেই পারবেন। বাট টু আনসার ইউর কোয়েশ্চেন, যদি আপনি দিতে চান তাহলে দিতেই পারেন, এখানে কোনো সমস্যা নেই। হ্যাঁ, ধন্যবাদ। ভাই আমার সর্বশেষ একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে আপনি অলমোস্ট 4 বছর রানিং এবং হচ্ছে আপনার অনেক এক্সপিরিয়েন্স হয়েছে যে যে জিনিসগুলো যেমন বিভিন্ন ফ্যাকাল্টিতে আপনি হচ্ছে ট্রেনিং করেছেন। তো ভাইয়া যদি আপনি বলেন যে হচ্ছে আপনার জুনিয়রদের উদ্দেশ্যে, যেহেতু আপনার এই সেশনটা সবাই দেখছে, যে অ্যাকচুয়ালি ওইখানে আপনি মানে প্রত্যেকটা ফ্যাকাল্টিতে যখন আপনি হচ্ছে ট্রেনিং করেছেন, তো আপনার কাছে কি রিয়েলাইজেশন মনে হচ্ছে যে এই জিনিসগুলো যদি আমি আমার হচ্ছে মেডিকেল লাইফে অথবা হচ্ছে মানে ইংল্যান্ড ইউকেতে আসার আগে যদি শিখে রাখতাম, অথবা হচ্ছে আমি আমার কোনো সিনিয়রের মাধ্যমে যদি আমি একটু শিখে রাখতে পারতাম এই জিনিসগুলো, তাহলে হচ্ছে অনেক বেনিফিট হতো। এরকম কি আপনার কোনো এক্সপিরিয়েন্স হয়েছে বা হচ্ছে আমাদের সাথে একটু শেয়ার করতে পারবেন যে হচ্ছে এই জিনিসগুলো একটু শিখে রাখা উচিত? আসলে জি, আসলে আসলে এটা আসলে ইউকে এর জন্য না, আমার কাছে যতই আমি মেডিসিন নিয়ে জানতেছি আমার ততই আসলে এটা আসলে আমি মেডিসিনে হাই স্পেশালিটি ট্রেনিং করছি এখন। মেডিসিন নিয়ে আমি যখনই পড়তেছি বা জানতেছি তখন আমার কাছে মনে হচ্ছে যে এগুলো আমি যদি আরেকটু আরেকটু ইন ডেপথে আমি বেসিক নলেজটা আমার বেটার থাকতো তাহলে হয়তো আমার বেটার হতো। এখানে ইট হ্যাজ গট নাথিং টু ডু উইথ ইউকে সিস্টেম। এমন না যে ইউকে তে আসার কারণে আমার কাছে মনে হচ্ছে আমার এই ল্যাকিংস আছে। আর আমার মনে হয় যে আমাদের দেশে যারা গ্র্যাজুয়েট আছে তাদের ওভাবে কোনো ল্যাকিংস নাই। ল্যাকিংস যদি কিছু থেকে থাকে তাহলে মুখস্থ করার প্রবণতা, এটাই একমাত্র ল্যাকিংস, যেটা আমার আলহামদুলিল্লাহ কিছুটা কম ছিল। অনেকের অনেক বেশি থাকে, কিন্তু আমার আরেকটু বেটার হতে পারতো। সো দেশে থাকা অবস্থায় বা আন্ডার গ্রাজুয়েট অবস্থায় বা পোস্ট গ্রাজুয়েট অবস্থায়, যে কোনো অবস্থায় আমরা যদি একটু বুঝে পড়ি আর একটু ব্যাপারটা, আর সবসময় আর একটা জিনিস চিন্তা করি যে কোনো কিছু কেন হচ্ছে, এই জিনিসটার উত্তর যেন আমরা সবসময় জানতে পারি, এটা যদি হয় তাহলে আমরা অনেক আগায় যাবো আমার মনে হয়। সো কোনো একটা ডিজিজ বা প্যাথোলজি বা বা আমরা একটা ট্রিটমেন্ট, সাপোজ একটা ডিজিজের জন্য আমরা একটা ট্রিটমেন্ট দিচ্ছি, বাট কেন দিচ্ছি, সেটা কিভাবে কাজ করে, এই জিনিসটা যদি আমরা আমরা নিজের কাছে নিজে জানতে পারি আর এই জিনিসটার ব্যাপারে যদি অ্যাওয়্যার থাকি তাহলে আমরা অনেক বেটার ডক্টর হতে পারবো। শুধু ইট ডাজন্ট হ্যাভ টু ডু উইথ ইউকে প্র্যাকটিস, ইটস অ্যাপ্লিকেবল অল ওভার দ্য ওয়ার্ল্ড। সো আপনি যদি ইউএসএমএলই করতে চান বা এএমসি করতে চান বা যে কোনো সেটআপে কাজ করতে চান, অ্যাজ এ ডক্টর আপনার আপনার ওই জিনিসটা থাকাটা খুব বেশি জরুরি। একটা অনুসন্ধিৎসু মন, ইনকুইজিটিভ মাইন্ড থাকাটা আপনার খুব জরুরি। আর এখানে ইউকে প্র্যাকটিসের সাথে আমার মনে হয় না কোনো কিছু রিলেটেড। আর এখানে আমার কখনো এরকম মনে হয় না যে আমি এই জিনিসটা দেশ থেকে শিখে আসলে আমার ইউকে তে কাজ করার ক্ষেত্রে আমি অ্যাডভান্টেজ পেতাম। অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আমার সবগুলো প্রশ্নের উত্তর আমি পেয়ে গেছি। আপনাকে ধন্যবাদ যে এত সুন্দরভাবে সবকিছু এক্সট্রাকশন করার জন্য। থ্যাংক ইউ। ভাইয়া এখানে আরো কিছু কোশ্চেন পেয়েছিলাম যে ওই দেশের স্থানীয় হওয়ার ব্যাপারে, দ্যাট মিনস ন্যাশনালিটি পাওয়ার ব্যাপারে, যে ন্যাশনালিটি আসলে কত টাইম লাগে, যে এমআরসিপি হোক বা ইয়া হোক, আমি যদি তাদের মেডিকেল সেক্টরে ঢুকে যাই তারপরে হচ্ছে আমার তাদের ন্যাশনালিটি হতে কি পরিমাণ সময় লাগে বা হয় কিনা, বা কিরকম প্রসিডিওর, এটা সম্বন্ধে যদি একটু বলতেন। ধন্যবাদ ভাইয়া। থ্যাঙ্কস ফর দ্য কোয়েশ্চেন। সো ন্যাশনালিটি প্রথমে হচ্ছে কি, আপনি যখন এখানে ইউকে তে ডাক্তার হিসেবে কাজ করবেন যে কোনো জবে, তখন আপনাকে একটা ভিসা দেওয়া হবে যেটাকে বলা হয় টিয়ার 2 ভিসা।
আমি বাকি টিয়ারগুলোতে যাব না, কারণ 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 দ্যাটস ইররিলেভেন্ট ফর প্র্যাকটিসিং ডক্টর। সো ডাক্তার হিসেবে যখন আপনি জব করবেন তখন আপনাকে যে ভিসাটা দেওয়া হবে সেখানে টিয়ার 2 ভিসা বলে, যেটা হচ্ছে একটা জব ভিসা। তো টিয়ার 2 ভিসাতে 5 বছর যদি আপনি থাকেন কন্টিনিউয়াসলি, আরো কিছু ছোটখাটো ক্রাইটেরিয়া আছে, কিন্তু আমি বেসিকটা বলছি খালি, যে টিয়ার 2 ভিসাতে আপনি 5 বছর থাকেন তখন আপনি এখানে একটা স্পেশাল পারমিশনের জন্য অ্যাপ্লাই করবেন, যেটা করতে পারবেন, যেটাকে বলা হবে ইনডেফিনিট লিভ টু রিমেইন বা আইএলআর। তো আপনি 5 বছর টিয়ার 2 ভিসায় থাকার পরে আপনি আইএলআর এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আর আইএলআর পাওয়ার 1 বছর 6 মাস থেকে 1 বছরের মধ্যে আপনি পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, যেটা হচ্ছে গিয়ে so the total time takes about 5 to 6 years যদি আপনার অন্য সবকিছু ক্রাইটেরিয়া ঠিক থাকে, কোনো গ্যাপ না থাকে, আর আর কোনো অন্য কোনো প্রবলেমস না থাকে। তো 5 থেকে 6 বছর মধ্যে আপনি সিটিজেনশিপ পেতে পারেন। কিন্তু এখানে একটা জিনিস ক্লারিফাই করে রাখা ভালো, আপনি যদি এখানে মাস্টার্স করতে আসেন বা পিএইচডি করতে আসেন বা অন্য মানে জব না পড়াশোনা করতে আসেন, দ্যাট উইল নট বি কাউন্টেড টুয়ার্ডস ইউর আইএলআর অর সিটিজেনশিপ। সো এই জিনিসটা অনেকে গ্রাস্প করতে পারে না, অনেকে বুঝতে পারে না যে হ্যাঁ আমি ওখানে মাস্টার্স করতে গেলাম তখন থেকে হয়তো আমি মানে সিটিজেনশিপের দিকে এগিয়ে যাবো। আসলে না, আপনি এখানে পড়াশোনা করতে আসলে বা মাস্টার্স করতে আসলে বা পিএইচডি করতে আসলে দ্যাট ডাজন্ট কাউন্ট টুয়ার্ডস ইউর সিটিজেনশিপ এট অল। সো আপনাকে চাকরি নিয়ে আসতে হবে, জব করতে হবে, জব ভিসায় থাকতে হবে 5 বছর। তার 5 বছর থাকার পরে আর মোটামুটি 1 বছরের মধ্যে ইনশাল্লাহ পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। অসংখ্য ধন্যবাদ ভাইয়া। ভাইয়া এই ক্ষেত্রে এমআরসিপি তো লাইক পড়ার জন্য হলো, এমআরসিপির যেহেতু পার্ট 2টার ফেসেস এক্সামটা ইউকে তে অনেক সময় দিতে হয়, ওই ক্ষেত্রে যদি ভিসার জন্য অ্যাপ্লাই করে ওটা তো আর জব ভিসার জন্য কেউ অ্যাপ্লাই করবে না আই গেস। ভিসার জন্য অ্যাপ্লাই করবেন, যদি শুধুমাত্র কেউ পরীক্ষা দিতে জন্য আসে সেটাকে ভিজিটর ভিসা বলবে, ভিজিটর ভিসার জন্য আসবে, ভিজিটর ভিসা দিয়ে আসবে। ওই ক্ষেত্রে ওই ভিজিট বা ওই ডিউরেশনটা তাহলে আর কাউন্ট হবে না যদি সে পরবর্তীতে, না। দ্যাট মিনস জিএমসি রেজিস্ট্রেশনের জন্য রেজিস্ট্রেশনের পরে কি তাকে তাহলে বেটার হয় আবার দেশে এসে অ্যাপ্লাই করা জব ভিসার জন্য? মানে তাহলে কি মানে জিএমসি রেজিস্ট্রেশন পাওয়ার পরে ইউকে তে না থাকাটাই বেটার তাহলে, বা থাকা যায় কিনা ওই জিনিসটা যদি একটু বলতেন। রেজিস্ট্রেশনের সাথে থাকার কোনো সম্পর্ক নেই, আসলে থাকার সাথে সম্পর্ক জবের। তো আপনি যদি জব ভিসা পান তখন আপনি পার্মানেন্টলি থাকতে পারবেন। আর ভিজিটার যদি রেজিস্ট্রেশন করতে আসেন অথবা যদি পরীক্ষা দিতে আসেন তাহলে ভিজিটার ভিসা আসতে হবে। আর ভিজিটার ভিসা যতদিন থাকলেন ওটা ভিজিটার ভিসার যে মেয়াদ আছে ওটার উপর ডিপেন্ড করে, বাট দ্যাট অ্যাজ আই সেড দ্যাট ডাজন্ট কাউন্ট টুয়ার্ডস ইওর সিটিজেনশিপ। সো রেজিস্ট্রেশনের সাথে আসলে সিটিজেনশিপের কোনো সম্পর্ক নেই বা অন্য কোনো কিছুর কোনো সম্পর্ক নেই। রেজিস্ট্রেশন আপনি যদি ওখানে করে থেকে যদি আপনি হ্যাঁ, একটা সমস্যা হচ্ছে কি আপনি টিয়ার 2 ভিসার জন্য আপনি ইউকে তে বসে অ্যাপ্লাই করতে পারবেন না, আপনাকে দেশে ব্যাক করতেই হবে। সো রেজিস্ট্রেশন যদি পেয়ে যান, এখানে এসে জিএমসি রেজিস্ট্রেশন পেয়ে যান, তো অ্যাজ সুন অ্যাজ পসিবল ব্যাক করে জবের জন্য অ্যাপ্লাই করাই ভালো। জিএমসি রেজিস্ট্রেশনটা পাওয়ার পরে আমি যদি ভিজিটিং ভিসাটাকে এক্সটেন্ড করি, যে জবের জন্য অ্যাপ্লাই আমি ওইখানে থেকে করাটা বেটার হবে নাকি আমার বাংলাদেশে চলে এসেই অনলাইনে জবের জন্য অ্যাপ্লাই করাটা বেটার হবে তাহলে, এটা যদি বলতেন। এখানে যেটা হচ্ছে কি জবের জন্য অ্যাপ্লাই আপনি এখানে বসে করতে পারেন, কিন্তু ভিসার জন্য অ্যাপ্লাই করতে হলে আপনাকে দেশের বাইরে যেতেই হবে। সো আসলে কথাটা একটু কমপ্লিকেটেড শোনাচ্ছে, আমি আরেকটু এক্সপ্লেন করার চেষ্টা করছি। যে আপনি যদি মনে করেন যে আমি এখানে জিএমসি রেজিস্ট্রেশন পেয়েছি, আমি এখানে জব করব, সেটা আপনি পারবেন না। কারণ জব করার জন্য আপনার একটা ভিসা লাগবে, ভিসা থাকা লাগবে, জব ভিসা। সেটা হচ্ছে দ্যাটস ডিফারেন্ট টু ভিজিটর ভিসা। যে জব ভিসা সেটাকে টিয়ার 2 ভিসা বলে। আর সেই টিয়ার 2 ভিসা আপনাকে নিজের দেশ থেকে অ্যাপ্লাই করতে হবে। সো আপনি এখানে এসে ভিজিটর থেকে আপনি ওয়ার্কার সরাসরি হয়ে যেতে পারবেন না। আপনাকে ভিজিটর হিসেবে ঢুকতে পারবেন, তখন আপনার স্ট্যাটাস হচ্ছে ভিজিটর, তখন আপনি ওয়ার্কার না। আপনাকে যে ওয়ার্কার স্ট্যাটাসে ঢুকতে হয় আপনাকে আবার দেশে ব্যাক করতে হবে, ওয়ার্কার স্ট্যাটাসের জন্য অ্যাপ্লাই করতে হবে, তারপর ওয়ার্কার ভিসা হিসেবে তারপর আবার আসতে হবে। হ্যাঁ, প্ল্যাবেরটা আপনার জানা আছে কিনা যে প্ল্যাব 2 এর ক্ষেত্রেও সেম জিনিস ফলো হয় কিনা, যে প্ল্যাব 2 এর পার্টটুকু সেম ভিজিটিং ভিসায় যেতে হবে দেন আবার ব্যাক করে? আপনি অনেকে যেটা করে এখানে, অনেকে ভিজিটর হিসেবে এসে প্ল্যাব 2 দিয়ে কিছুদিন অ্যাটাচমেন্ট করে, ক্লিনিক্যাল অ্যাটাচমেন্ট করে কিছুদিন। ওটা হসপিটালে অবজারভার হিসেবে কাজ করে। সেখানে কোনো অবশ্যই কোনো স্যালারি নেই, কোনো 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 কিছুই নেই, ওটা জাস্ট ভিজিটর হিসেবে কাজ করে। কিন্তু আপনাকে যদি জব হিসেবে আসতে হয় বা জব নিতে হয়, পার্মানেন্ট জব, তাহলে পার্মানেন্ট জব বা টেম্পোরারি জব বা যে কোনো জব আপনাকে দেশে ব্যাক করতেই হবে। দেশে ব্যাক করে আবার ভিসার জন্য অ্যাপ্লাই করতে হবে। আপনি ভিজিটর ভিসা থেকে করতে পারবেন না সেটা, অ্যাটলিস্ট এখন পর্যন্ত তাই নিয়ম। আমি জানি না কয়েকদিন পরে কি হবে।
ভাইয়া আরেকটা কোশ্চেন ছিল যে যে কেউ গেল ভিজিটিং ভিসাই গেল, তার হয়তো এমআরসিপি ফেসেস এক্সাম আছে সামনে অথবা প্ল্যাব 2 এরটাই বললাম, ওই ক্ষেত্রে আমাদের কিছু ল্যাকেজ থাকে যে কমিউনিকেশন বিল্ড আপের জন্য কেউ যদি এই যে আপনি বললেন ভিজিটিং একটি জব থাকে, এই জবটা সম্বন্ধে যদি আরেকটু বলতেন যে এই টাইপের জবগুলো করলে অ্যাকচুয়ালি মানে কেস হ্যান্ডেলিং জিনিসগুলো আইডিয়া হচ্ছে বা তার এক্সামের জন্য প্রিপারেশন হচ্ছে, এই টাইপের কি কি স্কোপ রয়েছে বা এই জবটা সম্বন্ধে যদি আরেকটু ডিটেলে বলতেন। ধন্যবাদ ভাইয়া। হ্যাঁ, এটা এটা খুব ভালো অপশন। অনেকে অনেকে এটা এটা এখানে এসে এসে করেছেন আগে, যে যে সাপোজ পেসেস এর জন্য এসেছেন অথবা প্ল্যাব 2 এক্সাম দেওয়ার জন্য এসেছেন, পরীক্ষার আগে বা পরে ক্লিনিক্যাল অবজারভার বা ক্লিনিক্যাল অ্যাটাচমেন্ট নিয়ে কাজ করেছেন কিছুদিন। সো এই জিনিসটা ইট ডিপেন্ডস অন ওয়্যার ইউ আর। আসলে আসলে আপনি ইউকের কোন পার্টে এসেছেন আর সেখানে আপনার কোনো আগে থেকে কারোর সাথে পরিচয় আছে কিনা, এই টাইপের। যেহেতু এটা একটা জব না আর আপনার কোনো টাকা দেওয়া হচ্ছে না, সেহেতু এটা এটা পাওয়াটা খুব বেশি কঠিনও না আবার খুব বেশি সহজও না। সো এটা আসলে কি বলবো, এটা একটু ভলাটাইল ব্যাপার যে এটা। আর এখন একটু জিনিসটা পাওয়া টাফ হয়ে গেছে, কারণ কোভিড এর কারণে, কোভিড সিচুয়েশনের কারণে এখন এখন হসপিটালে আমরা কোনো ভিজিটারই অ্যালাউ করছি না। তো সেই ক্ষেত্রে অবজারভার হিসেবে কেউ আসবে হসপিটালে, ওটাও একেবারেই প্রায় কঠিন থেকে অসম্ভবের পর্যায়ে হয়ে গেছে, যেহেতু এখন এই মহামারী চলছে। এখন কোনো এক্সট্রা লোকজনকে হসপিটালে অ্যালাউ করা হচ্ছে না। বাট যখন কোভিড সিচুয়েশন ছিল না, তখন তখন অনেকে এসেছেন, ক্লিনিক্যাল অ্যাটাচমেন্ট করেছেন। সবচেয়ে ভালো হয় যদি কোনো কনসালটেন্ট পরিচিত থাকে কোনো একটা ইউকের হসপিটালে, ওনার সাথে যদি আগে থেকে কথা বলে ফেলতে পারেন, অথবা যে কেউ পরিচিত যদি থাকে যদি কথা বলতে পারেন, আর সেই ইন্টার্ন যদি তাদের মেডিকেল ম্যানেজমেন্টের সাথে কথা বলে এই এই অপরচুনিটিটা আপনাকে দিতে পারে তাহলে ভালো হয়। কিন্তু এখন এখন জিনিসটা বন্ধ আছে কোভিড এর কারণে। জি, অসংখ্য ধন্যবাদ ভাইয়া, আমাদের সাথে এতক্ষণ যুক্ত থেকে আপনি এত কিছু আলোচনা করলেন। আশা করি আর কোনো প্রশ্ন দেখছি না এখানেও, আর তেমন কেউ কোশ্চেন করার মতো দেখছি না, যে কোশ্চেন অলরেডি করেছেন অনেকেই। এবং অ্যাকচুয়ালি অনেক টপিক নিয়ে মানে শুধু মেডিসিনের ক্যারিয়ার নয়, আমরা হচ্ছে ওভারঅল সবকিছু নিয়ে আলোচনা হয়ে গেছে আজকের সেশন ডেতে, এবং একটা কমপ্লিট গাইডলাইন বলা যায় বা ওভারঅল একটি ওভারভিউ বলা যায়। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া, এতক্ষণ যুক্ত থেকে আমাদের সাথে এতগুলো জিনিস আলোচনা করলেন। আমরা আশা রাখবো আপনার সাথে আরেকটি সেশন আয়োজন করার নতুন কোনো টপিক নিয়ে ইনশাআল্লাহ। সে পর্যন্ত মানে আপনার অনুমতি নিয়ে আজকের জন্য বিদায় নিতে চাচ্ছি ভাইয়া। থ্যাংক ইউ, থ্যাঙ্কস ফর ইনভাইটিং মি। কথা বলে ভালো লাগলো, আশা করি কারো হেল্প হবে কয়েকজনের। ইনশাআল্লাহ হবে ভাইয়া। কিছু কোশ্চেন তো এসেছিল যে এক্সপেরিয়েন্স রিলেটেড, ওগুলো হয়তো আপনার থেকে জানলামই, বা এক্সট্রা অনেকগুলো ইনফরমেশনও জানলাম যে ভিসা রিলেটেড ইস্যুগুলো আমার নিজেরই জানা ছিল না, মানে এগুলো খুবই নতুন জানলাম যে এই টাইপের জিনিসগুলো নিয়ে। এবং রেসিডেন্সি বলতে ন্যাশনালিটি নিয়ে অনেকেই এই টাইপের কোশ্চেন গুলো করে যে নিজে যেতে পারবে কিনা, অনেকেরই এই টাইপের কোশ্চেন থাকে যে হয়তো ন্যাশনালিটি ওইভাবে দেয় না বা করতে পারছে না, এই জন্য অনেকে আবার ব্যাক করে বা অন্য দেশের জন্য আবার ট্রাই করে, এই টাইপের কনফিউশন থাকে। অথবা অনেকের ইয়া থাকে যে বাবা মাকে নিয়ে যেতে পারে কিনা, ওই ক্ষেত্রে তো নিজের ন্যাশনালিটি হওয়ার আগ পর্যন্ত আই গেস পারবে না। এই সম্বন্ধে ভাইয়ার আইডিয়া আছে? হ্যাঁ, অবশ্যই। এটা এটা আসলে খুব ভালো প্রশ্ন, আর এই জিনিসটা নিয়ে অনেকে অনেকে কনফিউশনে ভুগে। আপনি এখানে এটা একটা বড় সমস্যা, আপনি বাবা মাকে নিয়ে যেতে পারবেন না। ইনফ্যাক্ট ন্যাশনালিটি হওয়ার পরেও অলমোস্ট অলমোস্ট ইম্পসিবল বাবা মাকে নিয়ে আসা ইউকেতে। নট অ্যাজ এ ভিজিটার হিসেবে আসতে হবে। ইনফ্যাক্ট আমার নিজের আব্বু আম্মু এখনই উপরে আছে, সো দে ক্যান ভিজিট ইউ, ওনারা ভিজিটার হিসেবে আসতে পারবেন। কিন্তু সিটিজেনশিপ বা রেসিডেন্ট হিসেবে যেটাকে বানানো বলে, যে যে আপনার যেই আমার যে অ্যাজ এ ওয়ার্কার, ন্যাশনালিটি পাবে না। আমার অ্যাজ এ ওয়ার্কার যে আমার একটা রাইটস আছে, বা বা আমি আমি একটা ইনফ্যাক্ট এখনই আমি ইউকে সিটিজেনের সমান রাইটস আছে আমার, সবকিছু অ্যাভেলেবিলিটি বা যাই বলেন না কেন, ওই ওই জিনিসটা আসলে বাবা মাকে দিয়ে অ্যাভেল করানো পসিবল না। এখানে ফ্যামিলি আসলে বলতে বোঝায় হচ্ছে গিয়ে নিচের দিকে, মানে হচ্ছে গিয়ে আপনার ওয়াইফ বা আপনার বাচ্চা কাচ্চা হচ্ছে গিয়ে আপনার ফ্যামিলি কনসিডার করা হয় ইউকেতে অ্যাটলিস্ট। সো আপনি ওইভাবে বলতে পারেন যে আপনি যদি আপনার ওয়াইফ আর কয়েকটা বাচ্চা থাকে, জয়টা বাচ্চা থাকুক, ডাজন্ট ম্যাটার, আপনি সবাইকে নিয়ে আসতে পারবেন আর আপনি রেসিডেন্ট বা সিটিজেন বানাতে পারবেন আপনার সাথে সাথে। কিন্তু আপনার উপরে মানে it doesn't flow backwards. আপনার বাবা মা বা আপনার কোনো আত্মীয় স্বজন যারা আপনার পিছে আছে, তাদেরকে আপনি রেসিডেন্ট বা সিটিজেনশিপ হিসেবে আপনি সিটিজেন হিসেবে এখানে আনতে পারবেন না, যেটা ভিজিটর হিসেবে আনতে পারবেন। এক্ষেত্রে ভাইয়া স্পাউসকে যদি মানে ন্যাশনালিটির জন্য অ্যাপ্লাই করে, নিজেরই তো হচ্ছে অলমোস্ট 6 ইয়ার্স এর মতো লাগছে।
এই ক্ষেত্রে আরো কত টাইম লাগতে পারে স্পাউসের জন্য, ওটা যদি একটু বলতেন। আপনি 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 যদি আপনার স্পাউস সহ ফার্স্ট দিন আসেন ইউকে তে, আপনার যদি 6 বছরের সিটিজেনশিপ হবে হয়, আপনার স্পাউসেরও 6 বছরের সিটিজেনশিপ হবে। আর অলরেডি যদি মানে একজনের হয়ে থাকে, সে পরবর্তীতে মানে তার ন্যাশনালিটি হওয়ার পরে যদি আনে, ওই ক্ষেত্রে যে প্রসিডিউরটা তখন কত টাইম লাগতে পারে অ্যাপ্লাই করলে? আমি যখন এসেছি, আমার ওয়াইফ এসেছে তার 1 বছর পরে। তো আমার আমার 6 বছর যেরকম লাগবে, ওরও 6 বছর লাগবে। তো আমি 6 বছর পরে ইনশাল্লাহ সবকিছু ঠিক থাকলে হয়তো পাসপোর্ট পাবো, আর আমার 1 বছর পরে সে পাবে। এভাবেই মানে স্পাউস হিসেবে আসলে আপনাকে ওই 6 বছরের কোটা কমপ্লিট করতে হবে, 5 থেকে 6 বছরের কোটা কমপ্লিট করতে হবে। যদি আপনি একসাথেই করে ফেলেন তাহলে একসাথেই হয়ে যাবে। হ্যাঁ, এই ক্ষেত্রে কি কোনো ফ্যাসিলিটিস পাওয়া যায় কিনা, যেহেতু আপনি জব হোল্ডিং, মানে একজন যদি হচ্ছে জব ভিসায় থাকে আর একজন যদি ভিজিটিং ভিসায় থাকে, ওই ক্ষেত্রে স্পাউসের মানে যে ভিজিটিং ভিসায় আছে অলরেডি, তার কি কোনো সমস্যা হবে কিনা বা না ন্যাশনালিটি হয় কিনা? না, স্পাউস ভিজিটিং ভিসায় থাকে না আসলে, স্পাউস ভিসায় থাকে। সো আমি টিয়ার 2 ভিসায় আছি, আমার স্পাউসও টিয়ার 2 ভিসায় আছে। টিয়ার 2 ডিপেন্ডেন্ট ভিসা বলে, ওটা ভিজিটিং ভিসা না। ওর ইনফ্যাক্ট ওর রাইটস, আমার রাইটস আর একটা ব্রিটিশ সিটিজেনের রাইট সব সেম। সো সো এখানে কোনো ডিফারেন্স নাই। স্পাউসের রাইটস এর সাথে আমার রাইটস এর বা ওটার কোনো ডিফারেন্স নাই। স্পাউস ভিজিটিং ভিসায় থাকে না, স্পাউস থাকে হচ্ছে গিয়ে টিয়ার 2 ডিপেন্ডেন্ট ভিসায়, মানে আমার সাথে অ্যাটাচড। আর বাবা মা যদি আসে বা অন্য কোনো আত্মীয় স্বজন যদি আসে, তাহলে তারা থাকবে হচ্ছে গিয়ে ভিজিটর ক্যাটাগরিতে। জি ভাই, অসংখ্য ধন্যবাদ ভাই ইনফরমেশন গুলো শেয়ার করার জন্য। তাহলে আমরা আজকে সেশনটি শেষের দিকে নিয়ে যেতে পারি। আজকে মানে অনেক লম্বা ডিসকাশন হলো, 1.5 ঘন্টার মতো কাছাকাছি গেল, যে 1.5 আওয়ার। আর আজকের মতো আপাতত বিদায় নিয়ে নিই। আমরা ইনশাল্লাহ আবার চলে আসবো ভাইয়াকে নিয়ে আরেকটা টপিক নিয়ে আলোচনা করার জন্য। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ আর শুভরাত্রি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাইয়া। থ্যাংক ইউ।